সিব্বায়াতের একটা কথা আছে, এভরি রেভলিউশন ইজ এ সারপ্রাইজ। প্রত্যেক বিপ্লব টাইপের ঘটনা, অভ্যুত্থান বিপ্লব, এটা সারপ্রাইজ। সবচেয়ে স্টুপিড এবং দুর্ভাগা কে জানেন? যে অপেক্ষা করে তার মুক্তির জন্য অন্য কেউ এসে দাঁড়াবে। তার মতো নিকৃষ্টতম দাস আর নেই, যে মনে করে তার মুক্তির অন্য কেউ ঘটাই দিবে। নো। এবং এই পরিণতি নির্ধারণ করার ব্যাপারটা ঘটছে কীভাবে দেখেন। এক আবু সাইদ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করে দিচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র গুলি বরণ করে নেওয়ার জন্য দাঁড়াইছে। আমরা যারা সৌভাগ্যবান বেঁচে আছি, একদিনের জন্য আওয়ামী লীগের সাথে আপোষ না করে, সৌভাগ্যবানগুলো, কারণ আশেপাশে আমাদের প্রচুর লোক মারা গেছে, আর বড় অংশ তো বিদেশে চলে গেছে। সো আমি তো পালাইয়ে বেড়াইছি বেশিরভাগ সময়, এবং মানে যে জীবন যাপন করছি সেটা যাই হোক, মানে সেটার মানে মনেও করতে চাই না। এইটা তো পরিকল্পনার ব্যাপার না, এটা তো কোনোদিনও পরিকল্পনা করে আপনি করতে পারবেন না। যদি পরিকল্পনা করে করতে পারতাম, আমরা তো 13 সালেই সফল হইতাম। 13 সাল থেকে আপনার 24 সাল পর্যন্ত লম্বা সময় না? তো অনেকগুলো জেনারেশন চেষ্টা করছে। আমরা 13 সালে চেষ্টা করছি, 18 সালে যখন হয় তখন আমি এটা বিরুদ্ধে দাঁড়াইছিলাম, কোটা আন্দোলনের। আমি এটা সরাসরি বিরোধিতা করছিলাম। কেন? ওখানে আমি যাই দেখলাম যে স্লোগান উঠতেছে বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠেকাবে। আমি ব্যাকগ্রাউন্ডটা বলতেছিলাম যে ফলে অভ্যুত্থানের জন্য, এবং তুমি কি আমি কি রাজাকার বইলেই যে নামতে হইল। আওয়ামী লীগের পতনটা কীভাবে ত্বরান্বিত হইল? বিগ ইভেন্ট। এই পতনে মেয়েরা যখন রাতের অন্ধকারে নেমে আসলো, মধ্যরাতে প্রায়, তুমি কি আমি কি রাজাকার বলে, এই রাজাকার স্লোগানটা 24 সালের মুক্তিযুদ্ধের স্লোগান। এটার মূল সমাধানটা হয় না, কারণ বিকজ আমরা পলিটিক্যালি খুবই অশিক্ষিত, ইম্যাচিউর, এবং আমাদের এস্টাবলিশমেন্ট 100% করাপ্ট। এখানে মানুষজন তার যে পজিশনের অনেস্টি, যে আত্মশক্তি নিয়ে দাঁড়ায় থাকে নেই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপির সময় বিএনপি হয়ে যায়, জামাতের সময় জামাত হয়ে যায়। এই যে নীতিহীন অবস্থা, এটা হলো জাতি গঠনের প্রধান বাধা। না হইলে আপনার এরকমই থাকবে 54 বছর হিউজ টাইম বাংলাদেশের 2 পয়সার, মানে গ্লোবালি বাংলাদেশের 2 পয়সার ইজ্জত দাঁড়ায় নেই। এটা তো ডেফিনেটলি না। মন্ডি লিস্ট আপনাকে মিসকিন মনে করে, ইউরোপ আমেরিকা আপনাকে মনে করে সুযোগ সন্ধানী, মিথ্যা কথা বলে অ্যাসালাম নিয়ে থাকেন। কি অল্প কিছু লোক আপনার হয়তো একটু একাডেমিতে ভালো করছে, সায়েন্সের কিছু লোক। সোশ্যাল সায়েন্সের অবস্থা তো ভয়াবহ। কওমি জননী ডিক্লেয়ার করার মধ্য দিয়ে পুরা জাতির মোরাল ইম্পালসকে ক্ষতিগ্রস্ত করছে। তারা ক্ষতিগ্রস্ত হইতো, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ধরেন আপনি বিএনপি করেন, জামাত করেন, হেফাজতের হন, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে কৌশলগত কারণে মেনে নেবেন বা সার্টিফিকেট দিবেন, তখন ফ্যাসিবাদ শক্তিশালী হয়। এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটা আমি লিখছি 2023 সালের 27শে জুন, যে আগামী দিনে বাংলাদেশ এটা হইতে হবে। ওই সময় কল্পনা করা যায় এটা? তা আমরা পাগল বলছে লোকজন। এবং আমি যখন বলতাম আমার বড় ভাইদের সাথে, যা সাংবাদিকতা করতাম, তো সব বেশিরভাগ আওয়ামী পরিবেশে থাকতাম, আমি বলতাম যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, বংশের বাতি জ্বালানোর লোক থাকবে না। একটা বাচ্চা ছেলের সাথে আপনি কথা বলেন, তার স্পিরিটের সাথে দেখেন সে কোন জায়গার থেকে কথা বলে, কীভাবে আচরণ করে, আপনার অ্যারোগেন্ট মনে হবে, বেয়াদব মনে হবে, অস্বাভাবিক। কারণ সে মাঠে থেকে, আরে ভাই জাতির পিতা সে, 24-এর দেশ স্বাধীন করছে, মৃত্যুঞ্জয়ী সে। এবং অবশ্যই বীরদের আমাদের রেসপেক্ট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, সাম্প্রতিকের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিকের সিজন 2-তে আমি আপনাদের সাথে বরাবরের মতোই আছি, আলামিন আলম। আমরা আজকে যে সময়ে এই সাম্প্রতিকের রেকর্ড করছি, আমাদের আজকের পর্বটা এটা হচ্ছে জুলাই 2025, এবং জুলাই 2024 আমাদের সবার কাছে একটা বিশেষ মুহূর্ত ছিল, যারা আমরা বিভিন্ন বয়সের আছি, ছোট থেকে বড় সবার কাছেই। আমাদের দেশে অনেক কিছু ঘটে গেছে জুলাই 2024-এ। সেই পরিপ্রেক্ষিতে আজকে জুলাই 2025 বলা যায় 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে বসেছি সাম্প্রতিকের স্টুডিওতে সিজন 2 নিয়ে আপনাদের সাথে। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে আছেন, আমরা তো জুলাইয়ের আন্দোলন দেখেছি, আন্দোলনের যে পর্যায়গুলো দেখেছি, যে মানুষ রাস্তায় নেমে এসেছে, আসার পরে বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং পরবর্তীতে যারা ক্ষমতাসীন ছিল তাদের পতন হয়ে গেছে। কিন্তু এই আন্দোলনটা শুরু হওয়ার আগেও যে অনেকগুলো কাজ হয়েছে, বা যে ঘটনাগুলো ঘটেছে, যাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, চিন্তার দ্বারা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির দ্বারা, বিভিন্ন রকম লেখালেখির দ্বারা, যে যার জায়গা থেকে ছিলেন, ঠিক তেমন একজন ব্যক্তির সাথে আমরা আজকে কথা বলবো। জুলাই নিয়েই কথা বলবো। জুলাই নিয়ে আমাদের চাওয়া কী ছিল, আসলেই কি চাওয়াটা পূরণ হয়েছে, আমাদের প্রত্যাশা কী ছিল, বা আমরা এখন কি চাচ্ছি, কতটুকু কি হলো, এই কথাগুলো নিয়েই কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছি জনাব রেজাউল করিম রনিকে।
তার সাথে এবং তার পরিচয় আপনারা জানেন, তার পরিচয় হচ্ছেন তিনি লেখক এবং সম্পাদক জবান, যেটা খুব শক্তিশালী ভূমিকা পালন করছে বর্তমান সময়ে আমাদের মাঝে বিভিন্ন রকম কথাগুলোকে, বিভিন্ন রকম মেসেজগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। তার সাথে আমরা কথা বলবো আজকে। রনি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ, এবং যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য। সাম্প্রতিককে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয় যে জুলাইকে কেন্দ্র করে তারা একটা আলাপের সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আমি সত্যিই খুব খুশি ফিল করছি। আসলে জুলাই যারা আমরা একটু ইয়াং বা আমাদের বয়স যারা বাচ্চাদের কম, ধরেন 25-20 থেকে 40 বা এই ক্যাটাগরি, আমাদের কাছে কিন্তু এটা একটা অনেক বড় বিষয়। কারণ আমরা আসলে দেশের কখনো কোনো রেভলিউশনের কোনো কিছু দেখিনি বা এরকম শুনে এসেছি অনেক অনেক কিছু। আমরা লাস্ট হয়তো বা 91 সেই 91 সেই আন্দোলনকে শুনেছি, কিন্তু আমরা কিছু দেখিনি। তো সেই হিসাবে আমরা অনেকেই সম্পৃক্ত ছিল, অনেকেই সম্পৃক্ত ছিল না, যে যেখানেই থাক না কেন আমরা দেখেছি সবাই সবার জায়গা থেকে। আসলে যেটা হয়েছে জুলাই 24-এ, আসলে কি এটা হওয়ার ছিল বা কেনই বা হলো, বা এটা প্রয়োজনীয়তা বা কি? দেখেন, এটা জবাবটা এইভাবে দিতে হবে যে আপনার বিখ্যাত লেখক, চিন্তক, ইরানিয়ান একজন ফিলোসফার আসিফ বায়াতের একটা কথা আছে, এভরি রেভলিউশন ইজ এ সারপ্রাইজ। প্রত্যেক বিপ্লব টাইপের ঘটনা, অভ্যুত্থান বিপ্লব, এটা সারপ্রাইজ। এটা কেউ যদি মনে করে যে আমি এরকম প্ল্যান করে করে বিপ্লব ঘটায় ফেলবো, নো। ইভেন পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লবীদের একজন যাকে মনে করা হয় লেনিন, লেনিন কিন্তু অনেক দিন যাবৎ তার সংগঠন রাশিয়াতে অ্যাক্টিভিটি চালাচ্ছিল বিপ্লব সংগঠিত করার জন্য, কিন্তু যেই মুহূর্তে বিপ্লব হবে ওই মুহূর্তে সে হলো সুইজারল্যান্ডে। আচ্ছা, সে জানে না যে বিপ্লব হয়ে গেছে, দ্রুত ফিরছে তাড়াতাড়ি করে। আচ্ছা, সে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে কিন্তু বিপ্লব করার। তো পরে সে দ্রুত আইসা একদম তার মধ্যে দিয়ে প্রথম পর্বের বিপ্লব সংগঠিত হয়ে গেছে। তো পরে আইসা নিজেকে সে দ্রুত নেতৃত্বের জায়গায় নিয়ে গিয়ে তারপরে সে ফাইনাল তার নেতৃত্বে ক্ষমতাটা বলশেভিক পার্টি যেভাবে করলো। তো যাই হোক, ফলে লেনিনের মতো একজন বিপ্লবীও কিন্তু বিপ্লবকে প্রিডিক্ট করতে পারে না যে বিপ্লব কখন হবে। আমরা কি এটাতে বলতে পারি যে আমাদের এই যে ঘটনাটা জুলাইয়ের বিপ্লব বলি, যেটাই বলি, যেই ভাষাতেই বলি না কেন, এটা কি আসলেই লম্বা সময় থেকে প্ল্যান হচ্ছিল যে একটা কিছু করতে চাই, একটা কিছু হোক বা করি, এরকম কিছু? ডেফিনেটলি লম্বা সময় বলতে বললাম তো, একটা সারপ্রাইজ আকারে হাজির হয়। কিন্তু প্রত্যেক সারপ্রাইজেরই তো পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, কাজ থাকে, থাকে। তো জুলাইয়ের এটা আপনার ধরেন আমরা আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আমি তো প্রথমেই বারবার কিন্তু বলছি যে কথাটা, যে এই আন্দোলনের মধ্য দিয়ে ঘটনাটা কি ঘটছে, ঘটনা মানে শেখ হাসিনার পতনের জন্য কিন্তু আন্দোলনটা হয়নি, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে শেখ হাসিনার পতন হয়েছে। তার মানে আন্দোলন নিজেই নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আন্দোলন নিজেই নিজের সিদ্ধান্ত এবং পরিণতি নির্ধারণ করেছে। আপনি আমি নির্ধারণ করি নাই। আপনি আমি আন্দোলন নেতা হতে পারি, লিড দিতে পারি, যার যার মতো করে আমরা মাস্টার মাইন্ড হতে পারি, সব কিছু হতে পারি, বাট আন্দোলন আমরা পরিচালিত করি নাই, আন্দোলনই আমাদের পরিচালিত করছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফিনিক্স পাখির মতো যে নেমে আসলো, এইটা এর আগেও তো প্রচুর আপনার নির্যাতন হয়েছে। তারপরে আপনার আওয়ামী লীগের যে ব্রুটালিটি, সেটা তো ধরেন আবরার ফাহাদ হত্যাকাণ্ড, বিশ্বজিৎকে মারা, ছাত্রলীগের দ্বারা আপনার শিবিরের লোকজনকে নির্যাতন, ছাত্রদলকে আপনার যেইভাবে নির্যাতন করা হয়েছে, খিলগা থানার ছাত্রদল নেতা জনিকে 18টা গুলি করা হয়েছে। তার ওয়াইফ তখন প্রেগনেন্ট, একদম লাস্ট স্টেজে, সেটা নিয়ে সে তার যে লোমহর্ষক বর্ণনা, আপনারা সেখানে নিউজ পড়াও যায় না, মানে এরকম আর অনেক, মানে পুরোটা রেজিমটাই তো একটা ব্রুটাল অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গেছে বাংলাদেশকে, তাই না? তো এটা তো হয় নাই। আচ্ছা, এইবারে হইল কেন? এইখানে যে প্রশ্নটা মাঝখানে একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা তখন যিনি ক্ষমতাসীন ছিলেন শেখ হাসিনা, তার পতনকে লক্ষ্য করে করা হয়নি, কিন্তু ঘটনার ঘটায় যদি বলি সেটাকে, তার পতনকে ত্বরান্বিত করেছে বা তিনি হয়েছেন। তাহলে আসলে মূল ফোকাসটা কী ছিল ওই সময়, যে কোন জায়গা থেকে এখানে একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল এবং শেষ পর্যন্ত পতন হলো? দেখেন, এখানে ফোকাস বলতে জনগণকে যদি আপনি প্রথম দিন থেকে বলতেন যে হাসিনা পতনের জন্য আমরা একটা আন্দোলন করছি, হাসিনাকে চাই না, তাহলে আপনার পরিণতি 28 তারিখে ইলেকশনের আগে একটা বিএনপি সমাবেশে যেরকম হয়েছে এরকমই হইতো। আচ্ছা, ফলে হাসিনার পতনের ব্যাপারটা, এটা তো ধরেন এটা ডেফিনেটলি অনেকগুলো মানুষের দীর্ঘদিনের চাওয়া, তাদের কোনো সন্দেহ নাই। কিন্তু
এই দাবিটাকে প্রধান বা প্রিন্সিপাল মূল বা সামনে রেখে একটা গণ আন্দোলন করার মতো অবস্থায় বাংলাদেশ ছিল না। আচ্ছা, সেই জন্য আমি বলছি যে আন্দোলনটা নিজে এমন এমন জায়গায় নিয়ে গেছে এবং শেখ হাসিনা, তার মিডিয়া, তার অলিগার্ক, তার লুটপাটকারী বাহিনী, হ্যাঁ, তার অশিক্ষিত মন্ত্রী পরিষদ, তাদের আপনার অস্থির সব আচরণ সব মিলিয়ে জনগণকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। যেমন তাদের যে আপনার একদম মানে যতক্ষণ পর্যন্ত তারা মারতে পারবে, হত্যা করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, একটা পর্যায়ে এরকম একটা জায়গায় গেছিল। কিন্তু তাদের হত্যা করার ক্যাপাসিটিও কমে আসছিল, যে কারণে তাদের পতন হয়েছে। ফলে আমি বলতেছি যে আন্দোলনের সাবজেক্ট যদি বলেন, কর্তাসত্তা যদি বলেন, সেটা আন্দোলন নিজেই। হ্যাঁ, ফিলোসফিক্যালি একটা আন্দোলন বা একটা ইভেন্ট কখন ইভেন্ট হয় এটা নিয়ে অনেক দার্শনিকদের কাজ আছে। যখন এইটার যে কজ, এটার যে কারণ, এটা যখন সে ওভারকাম করে যায়, তখন এটা একটা পিওর ইভেন্ট হয়। এইটার কজটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটার বিরোধী আন্দোলন। তো সেই কোটার কারণ কজটাকে ওভারকাম করে গিয়ে এটা হাসিনা পতনের দিকে নিয়ে গেছে। যে তার মানে এটার মধ্যে একটা অটোনোমাস সত্তা ছিল আন্দোলনটা, আন্দোলন ইটসেলফ নিজের পরিণতি নিজে নির্ধারণ করে দিয়েছে, সেটাকে গুরুত্ব দিয়ে বুঝতে পারতে হবে। এবং এই পরিণতি নির্ধারণ করার ব্যাপারটা ঘটছে কীভাবে দেখেন, এক আবু সাইদ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করে দিচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র গুলি বরণ করে নেওয়ার জন্য দাঁড়াইছে। তার মানে এই যে স্পিরিট যেটাকে আমরা বলি, এই স্পিরিটটা যে ট্রান্সিডেন্টাল হইলো, ট্রান্সমিট হইলো অন্যের মধ্যে বিদ্যুৎ গতিতে, এইটা তো পরিকল্পনার ব্যাপার না। এটা তো কোনোদিনও পরিকল্পনা করে আপনি করতে পারবেন না। যদি পরিকল্পনা করে করতে পারতাম, আমরা তো 13 সালেই সফল হইতাম। আমি পার্টিকুলারলি হাসিনার আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি 13 সাল থেকে। আচ্ছা, এবং সেই অভ্যুত্থানটা ঘটানোর জন্য যে ধরনের বয়ান প্রস্তুত করা দরকার, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম সেই সময় থেকে। কীরকম? যেমন আমরা বলতেছিলাম মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা এটা একটি গণহত্যাকারী চেতনা, এটা ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার আফটার শাহবাগ। ফলে আপনি যদি মুক্তিযুদ্ধের এই আওয়ামী বয়ানকে পরাজিত করতে না পারেন, তাহলে বাংলাদেশের মুক্তি হবে না। এই ব্যাপারে আমরা পরিষ্কার ছিলাম। এবং শাহবাগ একটা ইতিহাসের কোষ্ঠী পাথর। হ্যাঁ, এখানে যেভাবে কৃত্রিম জনজোয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের লেটেস্ট হিস্ট্রিতে সবচেয়ে বড় মব তৈরি করে যেভাবে ফ্যাসিবাদের সামাজিকরণ করা হয়েছে, সেই জায়গার থেকে 71কে যদি আপনি জনযুদ্ধের ইতিহাসে ফেরত না আনতে পারেন, হ্যাঁ, ইতিহাসের মধ্যে যদি জনগণ মানুষের হিস্সা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে সেই জাতি মানুষের মানে মানুষের রাষ্ট্র হয় না। তো এইটা ইতিহাসের মধ্যে একচ্ছত্র অধিকার ছিল আওয়ামী লীগের, বাংলাদেশের অন্য মানুষের ছিল না। আর মুসলমানদের তো ছিলই না, মুসলমানদের একমাত্র উপাধি ছিল জঙ্গি। হ্যাঁ, তো এরকম একটা জায়গায় আওয়ামী লীগকে যদি আপনি নর্মাল নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকার সে দাবি মেনে নিয়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে থেকে যাইতো, তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক মুক্তির সংগ্রাম, একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা যে দেখি, যেখানে সব ধর্ম মতের মানুষের হ্যাঁ একটা ফেথ ফ্রিডম থাকবে, সেটা কোনোদিনও সম্ভব হবে না। কারণ আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করে, ও আপনাকে একটা ট্রাইব পুটুঙ্গি পাড়ার উপনিবেশ বানাইয়ে রাখবে। হ্যাঁ, তো ওই জায়গার থেকে আমরা সবসময় ভাবতাম যে এরকম একটা ফ্যাসিবাদের একটা টেক্সট বুক এক্সাম্পল হইতে পারে এরকম একটা শক্তি, যেটা কি প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, এই সমস্ত বায়বীয় গণবিরোধী কতগুলো জিনিসকে সামনে রেখে হ্যাঁ একটা ব্রুটাল ফ্যাসিবাদ আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। এই জন্য এটার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন আমরা দেখছি সবসময়। কিন্তু এই গণ অভ্যুত্থানে করার জন্য আমাদের হাতে বড় মিডিয়া ছিল না, আমাদের হাতে পর্যাপ্ত লোকবলও ছিল না। কারণ আমাদের বড় একটা অংশই ছিল হইলো সুবিধার দিকে থাকতে হবে, হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে না, কৌশল করে বাঁচতে হবে নীতিগতভাবে। ফলে আমরা খুবই অসহায় অবস্থার মধ্যে থেকে পুরো সময়টা পার করছি। তো এবং আমরা 13 সাল থেকে যখন এই বয়ানগুলো চালু করলাম, তখন থেকে আমি আপনার জবান স্টার্ট করলাম, প্রথমে ব্লগ সাইডের মাধ্যমে, তারপরে একটা প্রিন্ট পত্রিকা মাঝে নানা সময় বের করার চেষ্টা করলাম। এবং আমাদের একটা টিম ছিল, আমরা পড়াশোনা করতাম, এই বিষয়গুলো করতাম, যেই টিমের সদস্যরা আবার অভ্যুত্থানের যে শক্তি, তাদের সাথে আবার খুব সম্পৃক্ত শুধু না, তারা খুবই ক্লোজ, খুবই ক্লোজ। এবং এই যে বয়ানগুলো, এই যে বক্তব্যগুলো, এই অভ্যুত্থানটা যারা ধরেন সামনের দিকে যারা লিড দিছে, তারা যেই ধরনের একটা রাষ্ট্র কাঠামো চিন্তা করলো, এবং আওয়ামী লীগকে যারা প্রপারলি রিড করতে পারার যে আপনার ধরেন যে বুদ্ধিভিত্তিক যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো দীর্ঘদিন যাবতে আমরা চর্চা করে অ্যাভেলেবেল করতে রাখছিলাম সমাজে। কারণ এখানে আওয়ামী চিন্তা বা আওয়ামী ধারাকেই মূল ধারা মনে করা হইতো, এটাকেই
প্রগতিশীলতা অগ্রগতি মনে করা হতো, যেটা সবচেয়ে বড় জাহেলিয়াত। হ্যাঁ, আমাদের মানে অন্ধকারের এবং আমাদের পরাধীনতার মূল ডিসকোর্সটাই এখানে ছিল মূলধারা, এটাই ছিল পূজনীয়। এবং এখানে আওয়ামী বুদ্ধিজীবী ছিল জাতীয় বুদ্ধিজীবী, সব দলীয় দালাল, বাটপার, চোর, এগুলো ছিল জাতির নমস্য পুত্র। সব শিল্পী, সাহিত্যিক, হ্যাঁ, সাংবাদিক, থেকে শুরু করে সেলিব্রিটি, ইভেন মসজিদের ইমামও পালাই গেছে, দেখছেন তো আপনারা। তো ফলে এই যে জায়গাটা, এখান থেকে আওয়ামী লীগকে প্রপারভাবে রিড করতে পারার জন্য নতুন বুদ্ধিভিত্তিক আপনার এটা কী বলবো যে ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা দরকার ছিল। এই জন্য আমরা ফ্যাসিবাদ বিরোধী আপনার এবং এই বাঙালি জাতীয়তাবাদীর মতো একটা কলোনিয়াল চিন্তার আপনার বিরুদ্ধে যেই ধরনের বুদ্ধিভিত্তিক আরও আরও অ্যাডভান্স বুদ্ধিভিত্তিক যে সমস্ত ডিসকোর্স বলেন, তর্ক বলেন, হ্যাঁ, এগুলোকে অ্যাভেলেবেল করা, চর্চা করা এবং ক্রিটিক্যালি এঙ্গেজ করার মধ্য দিয়ে এই চিন্তাটাকে আগে চিন্তা আকারে পরাজিত করার হিম্মত অর্জন করা একটা ছোটো গ্রুপের মধ্যে, তারপরে এটাকে আস্তে আস্তে আপনার কী বলে নার্সিং করা, অন্যান্যদের মধ্যে ছড়ানো। তো সেটা আমি দেখলাম যে হ্যাঁ, সেটা হয়েছে এবং এমনভাবে হয়েছে যে যেমন ধরেন যারা আমাদের লেখা পড়তেছে বা তার হয়তো সাথে আমার হয়তো পরিচয় নেই, সে হয়তো ধরেন আমার একসময় ক্লোজ ছোটো ভাই ছিল, সেই ছোটো ভাই হয়তো একটা পাঠচক্র শুরু করছে বা একটা লেকচার দিতেছে, তার সাথে ধরেন আরও 10 জন এঙ্গেজ হচ্ছে, এবার সে ধরেন মাঠের বড় ফাইটার হয়ে যাচ্ছে, সে ধরেন তারপরে ছাত্র শক্তির নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে, তারপরে ধরেন অভ্যুত্থানের ফেস আকারে ধরেন আসতেছে, এইভাবে ঘটনাগুলো ঘটছে। ফলে এদিক থেকে ধরেন যদি অভ্যুত্থানের মানে আপনার ফেসগুলোকে দেখেন যারা এবং তাদের সাথে সম্পৃক্ত গ্রুপগুলো যদি দেখেন এবং তাদের পরে যদি আমাদেরকে দেখেন, এখানে তো সময় তো অনেক, 13 সাল থেকে আপনার পুরো আপনার 24 সাল পর্যন্ত লম্বা সময় না। তো অনেকগুলো জেনারেশন চেষ্টা করছে, আমরা 13 সালে চেষ্টা করছি, 18 সালে যখন হয় তখন আমি এটার বিরুদ্ধে দাঁড়াইছিলাম, কোটা আন্দোলনের, আমি এটা সরাসরি বিরোধিতা করছিলাম। কেন? ওখানে আমি যাই দেখলাম যে স্লোগান উঠতেছে বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই। তো বঙ্গবন্ধু জি হিমসেলফ বৈষম্যের সূচনাকারী বাংলাদেশের। 71-এর আগের বঙ্গবন্ধু এক জিনিস, 71-এর শেখ মুজিব এক জিনিস, এবং 71-এর পরে তো সে ফ্যাসিবাদের জনক এবং একটা ব্রুটাল আপনার বাকশাল আমাদের এখানে চাপাই দিল। তো সেইটাকে যখন আপনি আপনার বুকে ধারণ করে মুক্তির আকাঙ্ক্ষা বা মুক্তির আপনার চিন্তা করবেন, এটা তো হবে না কোনো দিনও। তো সেই জন্য আমরা আসলে তখন বললাম যে এই 18 সালে যেটা শুরু হচ্ছে এটার কোনো ভবিষ্যৎ নেই। তখন আমার ছোটো ভাইরা খুব আমার উপর ক্ষিপ্ত হয়েছিল যে আপনি এরকম একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে পারে না, এরকম একটা আন্দোলন হচ্ছে, আপনি তার পক্ষে যাবেন না। নো, আমি এটা রেজাল্ট পরিণতি দেখতে পাচ্ছি। এবং তদ্রুপ হেফাজতের রাইট অধিকারের পক্ষে আমরা ছিলাম, কিন্তু হেফাজত যখন কওমি জননী ডিক্লেয়ার করলো, আমি তখন শাপলা শাহবাগী পরিণতি লিখছিলাম। আমি এটা বিরোধিতা করছি। আমি আমাদের যতটুকু কাণ্ডজ্ঞান ছিল আমি সবসময় আমার একটা নৈতিকভাবে একটা ট্রুথফুল জায়গায় থাকার চেষ্টা করছি। তো এবং যখন এই যে বিচারের নামে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটাচ্ছিল, জুডিশিয়াল কিলিং ঘটাচ্ছিল, হ্যাঁ, আমরা জামাতের বড় বড় নেতাদের হত্যা করতেছিল শেখ হাসিনা, তখন আমরা এর প্রতিবাদ করছি। যতটুকু সামর্থ্য আছে আমরা লিখছি, বলছি। শাহবাগে আমার উপর একাধিকবার ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে। সো আমি বলতেছি এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে আমরা গিয়ে আমরা বুঝতেছিলাম যে আমরা যদি চিন্তার দিক থেকে অ্যাডভান্স না হতে পারি, আমরা যদি বুদ্ধিবৃত্তিকভাবে দার্শনিকভাবে এই বয়ানকে পরাজিত করতে না পারি, তাহলে রাজনৈতিকভাবে আমরা পরাজিত করতে পারবো না। দার্শনিকভাবে শাহবাগের মধ্য দিয়ে এক ধরনের পরাজয় ঘটে গেছে এদের কাউন্টার শক্তির উত্থানের মধ্যে। পরবর্তী সময় শাহবাগের এই ফোর্সটা কওমি জননী ডিক্লেয়ার করার মধ্য দিয়ে পুরা জাতির মোরাল ইম্পালসকে ক্ষতিগ্রস্ত করছে। তারা ক্ষতিগ্রস্ত হইতো, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ধরেন আপনি বিএনপি করেন, জামাত করেন, হেফাজতের হন, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে কৌশলগত কারণে মেনে নেবেন বা সার্টিফিকেট দিবেন, তখন ফ্যাসিবাদ শক্তিশালী হয়। হ্যাঁ, ফলে ঐক্যটা যদি এই জন্য আশিস নদী বলছিল যে আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন কম কার্যকারী হয়। বাংলাদেশের মানুষ আওয়ামী আমলে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হয়েছে সেটা হলো আমাদের আত্মশক্তি হারানো হয়েছে। আমরা যারা সৌভাগ্যবান বেঁচে আছি একদিনের জন্য আওয়ামী লীগের সাথে আপোষ না করে, সৌভাগ্যবানগুলো, কারণ আশেপাশে আমাদের প্রচুর লোক মারা গেছে আর বড় অংশ তো বিদেশে চলে গেছে। সো আমি তো পালাইয়ে বেড়াইছি বেশিরভাগ সময়, এবং মানে যে জীবন যাপন করছি সেটা যাই হোক মানে সেটার মানে মনেও করতে চাই না। তো ফলে এখন ধরেন এইটা আমি ব্যাকগ্রাউন্ডটা বলতেছিলাম যে ফলে অভ্যুত্থানের জন্য এবং তুমি কি আমি কি রাজাকার বইলেই যে নামতে হইল, আওয়ামী লীগের পতনটা কীভাবে ত্বরান্বিত হইল, বিগ ইভেন্ট এই পতনে। মেয়েরা যখন রাতের অন্ধকারে নেমে আসলো মধ্যরাতে প্রায়, তুমি কি আমি কি রাজাকার বলে, এই রাজাকার স্লোগানটা 24 সালের মুক্তিযুদ্ধের স্লোগান। একটা শব্দের মিনিং চেঞ্জ হয়,
সেই আলোচনা আমি বহুবার করছি। 71-এর রাজাকার শব্দটা প্রচণ্ড ঘৃণিত ছিল এবং এই ঘৃণাটাকে ব্যবহার করে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদ কায়েম করার একটা সুযোগ নিচ্ছে। এই 24 সালে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে রাজাকার মানে এই রাজাকার বইলেই মুভমেন্টটা করতে হইলো। করার মধ্যে দিয়ে যখন দেখলো যে না, আরে আমি রাজাকার বলতেছি যাকে তাকে বলে এলিমিনেট যে করতেছে, এটা তার ওয়ার্ক করতেছে না, তখন মোরালি সে পরাজিত হইল। ফলে তখন সে বলতেছে, তার আওয়ামী লীগ যে এইভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের গুলি করে মারতে পারলো, কোপায়া মারলো, যে ছাত্রলীগ কেন মারলো? কোন নিজ দেশের মানুষকে এভাবে তো মারা যায় না। কারণ ওরা মনে করতো তো রাজাকার কোপায়া মারতেছে, মানুষ মনে করলে তো আপনি মারতে পারেন, আপনার চিন্তার মতামতের বিরুদ্ধের একটা লোক 100% বিরোধী, তাই বলে আপনি তাকে মারবেন এইভাবে? সম্ভব না। ও মনে করতো রাজাকার, একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে হয়তো 2000 সালে, তাকে সে কোপায়া মারতেছে রাজাকার মনে করে। এই যে সিজোফ্রেন, এই যে অসুস্থ একটা পলিটিক্যাল বয়ান, লক্ষ লক্ষ মানুষকে তারা খাওয়াইছে, গোটা জাতিকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। তো এইটার বিরুদ্ধে তো আপনার একটা কাউন্টার ন্যারেশন, কাউন্টার বয়ান দরকার ছিল। সেটা আমরা আমাদের মতো করে ক্ষুদ্র সামর্থ্যে শুরু থেকে চেষ্টা করে আসছি। এখনও পর্যন্ত আমরা সফল হয়েছি সেটা বলবো না, এটা আমাদের হতাশার জায়গা। এখনও পর্যন্ত বাংলাদেশের সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক ধারা ইসলাম বিদ্বেষী মূল শাহবাগী ধারা, অন্যদিকে ইসলামপন্থীদের মধ্যে অনৈক্য, প্রচণ্ড রকম ফ্যানাটিসিজম, একটা নতুন ইনক্লুসিভ জাতি গঠনের প্রস্তাবনা দিতে ব্যর্থ হওয়া, এইটা আমাদের সংগ্রামকে আরও কঠিন করে তুলছে। ইসলামপন্থীরা আমাদেরকে সহযোগিতা করছে না, তারা নিজেরা নিজেদের নানা রকম দ্বন্দ্বে, গোষ্ঠীগত স্বার্থগত দ্বন্দ্বে লিপ্ত। হ্যাঁ, আর অন্যদিকে পলিটিক্যাল ইসলামের নামে এখানে এমন নীতির কথা, মানে এমন কৌশলের কথা বলে যার সাথে নীতির কোনো সম্পর্ক নেই, মানুষ তাকে ট্রাস্ট করতে পারে না। অন্যদিকে এখানে একটা এখনও পর্যন্ত মূল ধারা হলো আওয়ামী ধারা, এখনও পর্যন্ত সাংস্কৃতিক মেইন স্ট্রিম হলো শাহবাগী ধারা, মিডিয়া থেকে শুরু করে তার কালচারাল ক্যাপিটাল বলেন, আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন, পুরাটাই এরকম। তো এই ধারার মধ্যে বাংলাদেশের সবচেয়ে আন্ডারমাইন্ড হচ্ছে একটা ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট করা, একটা গণতান্ত্রিক জায়গা ক্রিয়েট করা, যেখানে আপনি আপনার ফেথ ফ্রিডম নিয়ে থাকবেন। এই জন্য আমরা বলতেছিলাম 5 তারিখের পরে আমরা যে একটা ভ্যালুভিত্তিক রাষ্ট্র চাই, সেই ভ্যালুভিত্তিক রাষ্ট্রটা কঠিন হয়ে যাচ্ছে। কেন কঠিন হয়ে যাচ্ছে? কারণ হলো এখানে মানুষজন তার যে পজিশনের অনেস্টি, যে আত্মশক্তি নিয়ে দাঁড়ায় থাকে নেই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপির সময় বিএনপি হয়ে যায়, জামাতের সময় জামাত হয়ে যায়। এই যে নীতিহীন অবস্থা, এটা হলো জাতি গঠনের প্রধান বাধা। এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে, আপনার আমার ভাইকে শুধু হত্যা করে নাই, তারা মোরাল ইম্পালসকে ধ্বংস করে দিয়ে গেছে। এটা কি সামগ্রিকভাবে বিষয়টা আসলে ক্রিয়েট হয়ে গেছে? যেমন আমরা যদি আপনার কথা থেকে যদি সামারাইজ করি, তাহলে আমি একটু শেষ করে দিই। ফলে এই যে মোরালি কলাপসের মধ্যে আমাদের একটা ফিলোসফিক্যাল এবং হিস্ট্রিক্যাল একটা স্ট্রাগলের মধ্যে নামতে হয়েছে, লম্বা সময় ধরে নেমে আমাদের একটা মোরাল পজিশনকে ইনজেক্ট করতে হয়েছে। এবং সেই মোরালিটিটা আমরা অনেকবার জাগানোর চেষ্টা করছি, কিন্তু সৌভাগ্যবশত শুধু এইবার জেনজি এটা ক্লিক করছে, জেনজি কানেক্ট করছে যে নো, এইভাবে গুলি করে মারা যাবে না, তুমি যতই শক্তিশালী হও আমরা তোমাকে অ্যালাউ করবো না। এটা আমরা অনেকবারই কানেক্ট করার চেষ্টা করছি, ফেল করছি অনেকবার। কিন্তু এইবার যে ফলে যারা কানেক্ট করছে, কানেক্ট করে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দাঁড়াইছে, সমস্ত কৃতিত্ব তার, আমাদের কোনো ক্রেডিট নেই। আমরা চেষ্টা করছি, এই চেষ্টা এখনও করে যাচ্ছি। আমরা বললাম তো আমরা সফল না, সফল হইলে বাংলাদেশের অবস্থা এরকম থাকতো না। বাংলাদেশ চিন্তাশীলতার দিক থেকে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে, সাহিত্যিক দিক থেকে এটা গ্লোবালি উন্নত জায়গায় থাকতো, সেটা তো নাই। আমরা একটা ক্যাওয়াটিক একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, এবং সেই ক্যাওয়াটিক সিচুয়েশনের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা যাদের জন্য কথা বলি, হ্যাঁ, আপনারা ধরেন আপনার দলের বিপক্ষে গেলে একজন আমাকে এই সকালে জঙ্গি মৌলবাদী বলতেছে, বিকালে আপনার প্রতিক্রিয়াশীল শাহবাগী বলতেছে, হ্যাঁ, আপনার একবার বিএনপি বলতেছে, একবার জামাত বলতেছে, আরেকবার এনসিপি বলতেছে। ফলে আমরা যে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির জায়গার থেকে এবং মানুষকে মানবিক মর্যাদা এবং উন্নত জাতি গঠনের জন্য যেরকম নৈতিক বোধসম্পন্ন একটা জাতি, মানে মানুষ দরকার, হ্যাঁ, এবং ক্রিটিক্যাল ম্যাস দরকার যেটাকে বলে, সেটা না হলে তো আপনি ভালো ন্যাশন তৈরি করতে পারবেন না, যেটা পৃথিবীতে অন্য জাতি আপনাকে রেসপেক্ট করবে, মর্যাদা দিবে। তো সেটা করার জন্য আমাদের যে আত্মশক্তি, যে নৈতিক বলের উপর দাঁড়ায় আমাদের বিকশিত হওয়ার দরকার ছিল, সেই জন্য আমরা অভ্যুত্থানের পরে বললাম কি, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। ওকে, আপনি ইসলাম চান, ভালো কথা, আরেকজন সেকুলার আইনের শাসন চায়, ভালো কথা, দুইজন সমাজের আপনি বাহাস করেন। আপনারা কেউই রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান না আপনাদের আদর্শ নিয়ে।
মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র, যেটা যে গণতন্ত্রও যদি আপনি মতাদর্শের নামে চর্চা করেন এটা ফ্যাসিবাদ হয়ে উঠবে। হাসিনা একদিনও বলে নাই যে সে স্বৈরাচার এবং সে ফ্যাসিবাদ কায়েম করছে। সে বলল যে সে সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলতো। এই জন্য আমরা মূল্যবোধ, এবং এখানে বেশিরভাগ মানুষ মুসলমান, ইসলামের একটা ইউনিভার্সাল ভ্যালুস থাকবে আমাদের সবার মধ্যে। সেই ভ্যালুসটার ভিত্তিতে, সেই ভ্যালুসগুলোকে অন্যান্য ধর্মের মানুষের নিরাপত্তা, অন্যান্য চিন্তার মানুষের নিরাপত্তাও নিশ্চিত করে আমরা একটা রাষ্ট্র গঠন করব। রাষ্ট্র ইসলামীয় হবে না, খ্রিস্টানও হবে না, হিন্দুও হবে না, বৌদ্ধ হবে না, নাস্তিকও হবে না। এই জন্য আমরা বলছি যে দল যার যার, রাষ্ট্র সবার। এটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ফয়সালার দিকে আমাদের যেতে হবে। এখানে ফেথ ফ্রিডমটা থাকবে। আপনি মুসলমান হিসেবে আপনার পূর্ণাঙ্গ ফেথ ফ্রিডম থাকবে, অন্য ধর্মের যে পাহাড়ি, চাকমা, মারমা, হিন্দু, খ্রিস্টান, তারও পূর্ণাঙ্গ ফেথ ফ্রিডম থাকবে আপনার। এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা, এটা কোনো ধর্ম, গোত্র বা এটা ট্রাইবাল কোনো ন্যাশনালিজম না, এগুলো সার্বিক জাতীয়তাবাদ, জিয়া রহমান যেটা বলছিল। এটা পৃথিবীর যে জায়গায় থাকেন আপনি এই পরিচয়ের সাথে আপনি একটা সভ্যতাগত সংযোগ ঘটাইতে পারবেন। তো সেই জন্য আমাদের ইসলামের যে দার্শনিক ভিত্তি আছে, এটাকে যেরকম আমাদের বুঝতে পারা দরকার, এবং একটা ডায়লগের পরিবেশ সামাজিক স্তরে থাকতে হবে। আপনি সামাজিকভাবে ডায়লগ করেন, সেকুলার গ্রুপের সাথে একটা ডায়লগ করেন, হ্যাঁ, সে ডায়লগের পরিবেশ থাকতে হবে। এবং বুদ্ধিবৃত্তির ধারণা, জ্ঞানের ধারণা, গণতন্ত্রের ধারণার যে আওয়ামীকরণ হয়েছে এখানে, এবং হিন্দুত্ববাদী সংস্কৃতির যে প্রধান সংস্কৃতি হিসেবে চাপাই দেওয়া হয়েছে, এই জায়গা থেকে আপনাকে বের করে রিয়েলি ডেমোক্রেটিক, ইনক্লুসিভ যদি বলেন, ইনক্লুসিভ। আমাদের এখানকার সেকুলাররা কিন্তু প্রতিক্রিয়াশীল, ইসলাম বিদ্বেষী, কিন্তু ও আপনাকে মনে করে আপনি প্রতিক্রিয়াশীল, আপনি আপনার ধরেন যে মৌলবাদী, জঙ্গি, রিয়েকশনারি। কিন্তু আমি দেখতেছি উল্টাটা, আমাদের মেজরিটি এখানে রিয়েকশনারি ওরা, এবং এই মাইনরিটি, এই ক্ষুদ্র কয়েকটা লোক পুরা কালচার ইন্ডাস্ট্রি শাসন করতেছে, পুরা ইকোনমি দখল করে রাখছে, এবং আপনার নামকরণ সে করছে, আপনার স্ট্যান্ডার্ড সে ঠিক করে দিচ্ছে, আপনি করতে পারতেছেন না। ফলে এই জায়গার থেকে আমাদের যেটা দরকার সেটা শুধু আমরা বৃহত্তর কি বলে মেজরিটি সংখ্যার বলে আপনার এই একটা ফ্যানাটিক উত্তেজনা, আমাদের ক্রিটিক্যালি আমাদের ডেভেলপ করা দরকার, নিজেদের ক্যাপাসিটি উন্নত করা দরকার, এবং আমাদের ডেফিনেটলি গ্লোবাল ওয়ার্ল্ডের আপনার সাথে কানেক্ট করার মতো বুদ্ধিভিত্তিক বলেন, দার্শনিক বলেন, রাজনৈতিক পরিকাঠামো নির্মাণ করা দরকার। সেটা করার লম্বা আলাপে ঢুকে গেলাম আবারও। সেটা করার জন্য আপনার 13 সালের দিক থেকে আমরা যে ডিসকোর্স বা যে চিন্তার দিকে ছিলাম, এখনও পর্যন্ত সেই একই চিন্তার মধ্যে আছি, আমাদের কোনো চেঞ্জ হয়নি। মাঝখানে জেনজির প্রতি কৃতজ্ঞ কেন, এটাই 24-এর জাতির পিতা মাতা, কারণ তারা এটা কানেক্ট করছে, এটার যে একটা মোরাল ভ্যালুজ আকারে যে আমাদের দাঁড়াইতে হবে, এই জিনিসটা তারা কানেক্ট করছে। এর আগে আমরা তো বললাম, আমরা চেষ্টা করছি, আমাদের পরের ছোটো ভাইরা চেষ্টা করছে, তারপরের ছোটো ভাইরা, এবং আমাদের চেষ্টার থার্ড জেনারেশন বলতে পারেন যে যাদের সাথে এটা কানেক্ট করছে এই চিন্তাটা। ফলে রেভলিউশন, আপরাইজিং কোথাও মানে প্লেস করার আগে, কোথাও সংগঠিত হওয়ার আগে ডেফিনেটলি চিন্তার জগতে এইটার একটা প্রভাব বা এইটার একটা চিন্তা আকারে এটা হাজির হয়ে যায় সমাজে। ফলে আওয়ামী লীগ, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটা আমি লিখছি 2023 সালের 27 জুন, যে আগামী দিনে বাংলাদেশ এটা হইতে হবে। ওই সময় কল্পনা করা যায় এটা? তা আমরা পাগল বলছে লোকজন। এবং আমি যখন বলতাম আমার বড় ভাইদের সাথে, যা সাংবাদিকতা করতাম, তো সব বেশিরভাগ আওয়ামী পরিবেশে থাকতাম, আমি বলতাম যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, বংশের বাতি জ্বালানোর লোক থাকবে না, আমি বলতাম এটা, আমার বলতো পাগল। আচ্ছা, আমরা যদি একটু সামারাইজ করি আপনার কথাগুলোকে, সেটা একটু লম্বা আলোচনার সামারাইজ করলে, আপনি যে কথাগুলো বলেছেন, এই পক্ষ, মানে আমি যদি বলি ধর্মীয় যেই গোষ্ঠী আছে যারা কথা বলছে, বা সেকুলার যারা আছে যারা কথা বলছে, গণতন্ত্র যেটাই বলছে না কেন, এই আলোচনাগুলো কিন্তু এখনো থিওরিটিক্যালি রয়ে গেছে। মানে আপনি যেমন একটা অ্যাপ্রোচে কথা বললেন, এরকম অ্যাপ্রোচে কিন্তু সবাই কথা বলছে, এটাকে নিয়ে সবাই কথা বলছে, সবাই কথা বলছে ইন দ্যাট সেন্স যে সেকুলার যারা আছে তারাও বলতেছে আমাদেরটা এরকম করে হোক, ধর্মীয় যারা আছে তারা বলতেছে তারা এরকম করে হোক, কিন্তু এটাকে একটা সমন্বয় সাধন করে একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা ইফেক্টিভ একটা জায়গায় গিয়ে বা একটা সিদ্ধান্তে পৌঁছে এটাকে ইমপ্লিমেন্টেশন করা, এই জায়গায় পৌঁছানো যাচ্ছে। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, কার্ল স্মিথের বিখ্যাত কথা। এবং গণতন্ত্রের ধারণাটা আমাদের এখানে কিন্তু গণতন্ত্রের ধারণাটা আসছে কলোনিয়ালিজমের সূত্রে। এবং একটা স্টেট ফেল করে কখন, রাষ্ট্র ফেল করে কখন, ব্যক্তি ফেল করলে রাষ্ট্র ফেল করে না, ব্যক্তি না প্রতিষ্ঠান যখন ফেল করে তখন রাষ্ট্র ফেল করে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা ডেমোক্রেসিকে একটা পার্সোনাল জায়গার থেকে দেখি। আমরা নির্বাচন করি প্রধানমন্ত্রী, কিন্তু আমরা তাকে ট্রিট করি রাজার মতো, ইলেক্টেড কিং নির্বাচিত করি। ফলে প্রতিষ্ঠান আকারে যদি আপনি
ডেমোক্রেসিকে চিন্তা করতে না পারেন, আপনি যেটা বলেন যে বেশিরভাগ লোক কথা বলছে, ইসলামিস্টরা কথা বলছে, সেকুলাররা কথা বলছে, ডান বাম নানা ধরনের যার যার স্বার্থ থেকে কথা বলছে এবং একটা পার্সোনিফিকেশনের জায়গা থেকে দেখছে ওই নেতা এবং তার দলের আধিপত্য ক্ষমতার মধ্যে বজায় থাকবে কিনা সেটা নিয়ে তারা ঝগড়া করতেছে। ন্যাশনাল ইন্টারেস্ট কোথায়? ন্যাশনাল ইন্টারেস্ট তখনই থাকতো যখন আমি বুঝবো যে সে প্রতিষ্ঠান শক্তিশালী করার জন্য কাজ করছে। আপনি যদি মনে করেন অমুক ব্যক্তি গণতন্ত্র কায়েম করে দেবে, নো। ডেমোক্রেসি ব্যক্তি, যখন আপনি ব্যক্তিকে নিয়ে চিন্তা করবেন সে ফ্যাসিস্ট হবে। ব্যক্তিকেন্দ্রিক তো ডেমোক্রেসি হতেই পারে না। ফলে আপনি তাহলে মানে কি, তাহলে অল অ্যাবাউট প্রতিষ্ঠান। আমাদের এখানে প্রতিষ্ঠান দাঁড়াই নাই 54 বছরে, বিকজ অফ আমরা গণতন্ত্রকে দেখেছি আমার অমুক ব্যক্তির বা অমুক দলের এজেন্ডা হিসাবে। তারপরে ক্ষমতা নিয়ে সে কম বেশি ফ্যাসিস্ট হয়েছে। তো ওই জায়গার থেকে এসে রিয়েলি নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের প্রস্তাবনা দিতে হবে এবং নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রস্তাবনার মধ্য দিয়ে সেটা প্রথমত ডেমোক্রেসিটাকে আপনার প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাইতে হবে, প্রতিষ্ঠানকে চর্চার মধ্যে নিয়ে যেতে হবে। ব্যক্তি ইম্যাটেরিয়াল, ধর্ম ইম্যাটেরিয়াল। কিন্তু যখন আপনি আপনার কমিউনিটির হিস্সা আদায় করতে, আপনি কমিউনিটি আকারে সমাজে থাকেন, সমাজে আপনার কমিউনিটি, আপনি বড় ব্যবসায়ী, আপনার কমিউনিটিকে আপনার পুরো ব্যবসা ঢালিয়া খাওয়াই দেন, অসুবিধা নেই, হ্যাঁ। কিন্তু আপনি বড় মেজরিটি, এই জন্য রাষ্ট্র আপনার হবে, নো। রাষ্ট্র ইম্পার্সোনাল, রাষ্ট্র কোনো কমিউনিটি বিজনেস না, এনজিও না। আমরা রাষ্ট্রটা বুঝি নাই আর কি, রাষ্ট্রের কনসেপ্টটা, রাইট। রাষ্ট্র আমরা এখানে গণতন্ত্র, কারণ থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে গণতন্ত্র আসছে হইলো একটা কলোনির বাই প্রোডাক্ট হিসাবে। ফলে আমরা কলোনির বাই প্রোডাক্ট হিসাবে আমরা আসার ফলে আমরা ওই রাজা রানীর আমলের মধ্যে রয়ে গেছি, জাস্ট ভোটাভুটি ইলেকশন এই জিনিসগুলো রপ্ত করে নিচ্ছি। কিন্তু পুরা কাঠামোটা যেটা, যে কারণে দেখবেন না যে ফ্যাসিবাদ চলে গেছে, আমরা বলি না, আসলে গেছে হাসিনা। কিন্তু হাসিনার কাঠামো ফ্যাসিবাদী পুরা কাঠামোর মধ্যে রয়ে গেছে, যে কারণে অভ্যুত্থানের পরে কোন বাংলাদেশ পাচ্ছি আমরা, এটাকে আমি বলছি লেট ফ্যাসিজম। মানে অভ্যুত্থানের পরে ঘটনাটা কি ঘটছে, ফ্যাসিস্ট ক্ষমতার মুখটা চেঞ্জ হয়েছে, ক্ষমতা তো চেঞ্জ হয় না, কারণ একই কাঠামোর মধ্যে আপনি ক্ষমতা চর্চা করছেন। ফলে আপনিও ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স হিসেবে ক্ষমতা চর্চা করছেন। কিন্তু আপনার এই জন্য আপনার ক্ষমতা চর্চার ধরনটা ফ্যাসিবাদী চর্চার ধরন থেকে খুব বেশি আলাদা, যে এটা চোখে পড়ছে না, পড়া সম্ভব না। তাহলে এই যে কাঠামোগত পরিবর্তন, এই যে আপনার এই যে প্রতিষ্ঠানের সাথে যে সম্পর্ক গণতন্ত্রের, সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি নিতে না পারবেন, আপনার ইসলামিস্টরা বলতেছে আমাকে ভোট দেন, আমরা আলাদা ভোট ব্যাংক হবো, জনগণের কাছে কোনো প্রস্তাবনা, পিআর চাচ্ছে সে, জনগণকে সে কোনো প্রস্তাবনা দেয় নাই যে এটা হলো আমার এজেন্ডা, আমাকে নির্বাচিত করলে আমি এই জিনিস করব, এটা আপনার ভালো লাগলে আমার ভোট, নো। সে বলছে আমাকে ক্ষমতায় আনার জন্য আমার আলাদা ভোট দেন, আগেই ওর ক্ষমতা লাগবে। সবাই ক্ষমতার চর্চা, সবাই ক্ষমতার চর্চা, যার যার কমিউনিটি জায়গা, যার যার স্বার্থের জায়গার থেকে। এবং জনগণ বলতেছে, জনগণ কেন্দ্রিক রাজনীতি বহু দেখছি আমরা, জনগণ কেন্দ্রিক রাজনীতি দরকার নেই, আমাদের নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে। নাগরিক ভিত্তিক রাজনীতি কীভাবে হয়? নাগরিক ভিত্তিক রাজনীতিতে প্রতিষ্ঠান যখন শক্তিশালী হয় তখনই সেটা সম্ভব হয়। নাগরিক ভিত্তিক রাজনীতিতে ব্যক্তি বা সেই রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হয় সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের সাথে সম্পর্কটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক, প্রতিষ্ঠানগুলো ইম্পার্সোনালি তাকে ইকুয়ালি ট্রিট করে। তাহলে যে আমরা যে একটা বছর সময় পেয়েছি, যদি আমরা 24 থেকে 25 জুলাই হিসাব করি, এক বছর, এই এক বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যেগুলোর সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা, এটা একেবারে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আইন বিচার ব্যবস্থা যা আছে একেবারে উপর থেকে নিয়েছে, এগুলোর এখন পর্যন্ত কোনো, আপনি যেটা একটা কথা বলেছেন অলরেডি, লেট ফ্যাসিস্টের যেই ফ্রেমওয়ার্ক যেটা ছিল সেটার মাঝে সব কিছু চলছে, এইটা যে পরিবর্তন হয়নি বা আশানুরূপ হয়নি যেটা আমরা আশা করেছিলাম, তো এইটার মূল সমাধানটা কি হতে পারে বা কেন বা হলো না? এটার মূল সমাধানটা হয় না কারণ বিকজ আমরা পলিটিক্যালি খুবই অশিক্ষিত, ইম্যাচিউর, এবং আমাদের এস্টাবলিশমেন্ট 100% করাপ্ট। আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা বজায় থাকবে সরকার যখন আমার পক্ষে থাকবে, তখন সেটা বিএনপির পক্ষে গেলে বিএনপি, জামাতের পক্ষে গেলে জামাত, এনসিপির পক্ষে গেলে এনসিপি। জামাতের পক্ষে যখন এই সরকার থাকবে তখন সরকার নিরপেক্ষ। তাহলে কি আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যেটা একটু আগে বলছিলেন? তো ফলে এই জন্য আমাদের মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের গণতন্ত্রের ধারণাটা, এটা আওয়ামী ধারণার বাইরে আসতে হবে, ওয়েস্টার্ন ধারণার বাইরেও আসতে হবে। কতগুলো দেখেন, একটা মজার জিনিস দেখেন, আপনার নেদারল্যান্ডস বা ব্রিটেনে আপনার রাজা রানীর শাসন আছে, কিন্তু সেখানে প্রতিষ্ঠানগুলোতে ডেমোক্রেসি থাকার কারণে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র, হ্যাঁ, এবং কিন্তু প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হওয়ার কারণে তথাকথিত ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই সমস্ত গণতান্ত্রিক দেশের চেয়ে সেখানকার নাগরিকরা বেশি সুযোগ সুবিধা ভোগ করে।
কিন্তু আছে তো রাজারানী। আমি যদি এইখানে একটু প্রশ্ন করি, একেবারে গণতন্ত্রের বুকিশ থিওরি যদি ধরি, যেটা একেবারে বইয়ে বলা আছে, আসলে কি আমরা এটার কাছাকাছি বা কতটুকু কাছাকাছি আছে বলে আপনার মনে হয়? আমরা কোনো কাছাকাছি নেই। আমাদের কিসের চর্চা করি? আমরা চর্চা করি যেটা হলো সেটা হলো ক্ষমতাতন্ত্র। এখানে অ্যাবসলিউটলি ক্ষমতাতন্ত্রের চর্চা করি, এবং আমরা ক্ষমতাতন্ত্রকে মানে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমরা ম্যানুভারিং করি জাস্ট ক্ষমতাটা দখল করার জন্য এটা রাখি। কারণ একটা গ্লোবাল ভিলেজের মধ্যে থাকি তো আমরা। হ্যাঁ, এটা আপনার ধরেন অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক, ওয়েস্টার্ন পাওয়ারটার সাথে মিলে সব মিলে আপনি চাইলেও তো গণতন্ত্রহীনভাবে থাকতে পারবেন না। তো ফলে এই জন্য গণতন্ত্রকে আমরা সবাই ম্যানুভার করি নিজের মতো করে। এই জন্য আমাদের এখানে জনগণের সাথে রাষ্ট্রের ক্ষমতার সম্পর্ক তখনই তৈরি হবে যেটা ব্রিটেন এবং আমি আপনার এই আপনার কি বলে যে নেদারল্যান্ডসের উদাহরণ যে দিলাম, কারণ হলো সেই সমস্ত দেশে আছে রাজা রানী, কিন্তু জনগণ সবচেয়ে বেশি গণতান্ত্রিক অধিকার পায়। আপনি গণতন্ত্রের কথা বললে সারাদিন মুখে ফেনা তুলে ফেলেন, আপনার এখানে তো নাগরিকরা সেই লেভেলে অধিকার পায় না। কেন পায় না? কেন পায় না এটা যদি আমরা চিন্তা করি, কারণ হলো সেখানকার প্রতিষ্ঠানগুলো ফাংশন করে ইমপার্সোনালি, আর আপনার এখানে আপনি সব কিছু পার্সোনালি ফাংশন করেন। আপনি একটা বড় প্রতিষ্ঠান করবেন, ওকে এখানে নিয়োগ দিবেন কে? আপনার মামাতো ভাই, একটা অশিক্ষিত গোয়ার অসুবিধা নেই, সেই সবচেয়ে যোগ্য। তো এই যে আপনার দৃষ্টিভঙ্গিটা, আমরা মানসিকভাবে আপনি যখন এরকম নিচু মেন্টালিটি থাকবেন, পোর পিপল থাকবেন, সেটাতে তো ভালো জাতি হবে না, উন্নত নেশন হবে না। এটা তো আমাদের দুর্ভাগ্য। আমরা এরকমই থাকবে। এখন পর্যন্ত আমরা মানে কোনোভাবেই এই কাস্টমস যদি বলি এই প্রথা থেকে বের হতে পারি না। হইলে আপনার এরকমই থাকবে 54 বছর হিউজ টাইম। বাংলাদেশের 2 পয়সার মানে গ্লোবালি বাংলাদেশের 2 পয়সার ইজ্জত দাঁড়ায় নেই। এটা তো ডেফিনেটলি না। মিডল ইস্ট আপনাকে মিসকিন মনে করে, ইউরোপ আমেরিকা আপনাকে মনে করে সুযোগ সন্ধানী, মিথ্যা কথা বলে অ্যাসালাম নিয়ে থাকেন। কি অল্প কিছু লোক আপনার হয়তো একটু একাডেমিতে ভালো করছে, সায়েন্সের কিছু লোক, সোশ্যাল সায়েন্সের অবস্থা তো ভয়াবহ। হ্যাঁ, তো এই আপনার অবস্থা, মানে তাও গর্বে আপনার মাটিতে পা পড়ে না। তো এই রকম এই জাতি, এইরকম নেশন আপনি যদি দেখেন, হ্যাঁ, এই যেটাকে বললাম যে আত্মপ্রতারণামূলক এবং আত্মমর্যাদাহীন জাতি, এটা দিয়ে আপনি উন্নত রাষ্ট্র কীভাবে গঠন করবেন? আমি এখানে একটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট আমি যেটা খেয়াল করি যে আমরা যখন আপনি এখানে বসে কথা বলছেন, সে আরেকজন কথা বলছেন, কিন্তু যখন ঘটনাক্রমে কেউ না কেউ কোনো জায়গায় পৌঁছাচ্ছে বা দায়িত্বে পৌঁছাচ্ছে, সে দেখা যায় কিছুদিন পরে সে নিজের সিস্টেমের মাঝে পার্ট হয়ে যাচ্ছে, সে নিজের সিস্টেমকে চেঞ্জ করতে পারছে না। হয়তো অনেক কমিটমেন্ট ছিল, সম্ভাবনা কেন পারছে না? এটাই তো কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন পারছে না। কারণ যেমন এই অবস্থায় আপনি চিন্তা করেন, হাসিনা নাই, কি সুন্দর ব্যাপার না, খুশির ব্যাপার, এত ত্যাগ তিতিক্ষা প্রাণের বিনিময়ে আমরা একটা সময় পেয়েছি, বাট কিছু ওয়ার্ক করছে না। এটা কেওয়াটিক কন্ডিশন চারদিকে। কেন? কারণ ওয়ার্ক করছে না বিকজ আপনার যে ক্ষমতা কাঠামো, সেটা তো ফ্যাসিস্ট কাঠামো, সেটা ইন দ্য নেম অফ ডেমোক্রেসি অমুক ব্যবহার করছে, এবং 18 বছরে হাসিনা এটাকে 12টা বাজে থেকে গেছে। সো এখন আপনি এইখানে বসে ক্ষমতা যখনই আপনি এক্সারসাইজ করবেন, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো লোকটাকেও যদি আপনি বসায় দেন বা দিয়ে বসায় দিছেনই ধরেন, হ্যাঁ, এটা ওয়ার্ক করতেছে না কেন? ওয়ার্ক করতে এটা কাঠামোগত সমস্যার কারণে। ধরেন এই সচিবালয়ে বসে আপনি যখন দেশ চালাবেন, সেটা এরকমই হবে। তাহলে আপনার উচিত ছিল যে প্রথম দিকে দেশ চালানোর বিকল্প পদ্ধতি ডেভেলপ করার মধ্যে দিয়ে দেশ চালানো উচিত ছিল। তার মানে এটাকে আপনি বিপ্লবী সরকার ধরনের কিছু? বিপ্লবী সরকার সেটা তো বিপ্লব তো বইলা কয়ে আসে না। বিপ্লবী সরকার হলে হয়েই যেত তখনই। বিপ্লবী সরকার হলে তো ভালোই হইতো। বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকারও ফেল করে। তা তো অবশ্যই করতে পারে। আপনার এটা ধরেন আপনি আপনার আরব স্প্রিংয়ে দেখেন, আরব স্প্রিংয়ের মধ্যে মানে বিশাল বিশাল বিপ্লবী পরিবর্তনের কথা আমরা শুনছি না চিন্তা, কিন্তু এখন অবস্থা দেখেন, এটা তো খারাপ হয়েছে। ফলে বিপ্লব মানেই আপনাকে একটা মানে কি বলবো যে অগ্রগতি, সুখ, স্বাচ্ছন্দ্য আইনা দিবে, ব্যাপারটা এরকম না। কেন ফেল করে? ফেল করার কারণটা হইল কারণ বিপ্লবী শক্তি, জনগণ যেই কাঠামোর মধ্য দিয়ে নিজেরা অভ্যস্ত হয় বা ক্ষমতার সাথে সম্পর্কিত হয়, সেই কাঠামোটা তো বিপ্লবের মধ্য দিয়ে ভেঙে পড়ে না। বিপ্লবের মধ্যে দিয়ে শাসক শ্রেণীর পতন হয়, খুব কমই কাঠামোর পতন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনার এই কাঠামোর পতন ঘটানোটা সহজ না। এই কাঠামোর পতন আপনি ঘটানোর জন্য একটা বিকল্প কাঠামোর প্রস্তাবনা নিয়ে হাজির হতে হয়, এবং বিকল্প কাঠামো গঠন করার জন্য যে ন্যাশনাল ইউনিটি, যেটা জিয়া রহমানের সময় খানিকটা দেখা গেছে, যেই স্যাক্রিফাইস যেটা মুক্তিযুদ্ধের সময় আপনি দেখাইছেন, যেই 5 তারিখ পর্যন্ত আপনি যেভাবে দেখাইছেন, এইটাকে একটা লম্বা সময় একসাথে রাইখা কাজ করে তারপরে তৈরি করতে হয়। তার মানে যেই কাঠামোর নিয়ে আমরা কথা বলছি, যে কাঠামোতে সবাই গিয়ে কাঠামোর
অংশ হয়ে যাচ্ছে। এটাকে তো পরিবর্তন করার আপাত দৃষ্টিতে কোনো সুযোগ দেখা যাচ্ছে না। সুযোগ আছে তো, কাঠামোর পরিবর্তন। কারণ হলো আপনি 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 আপনার নেক্সট জেনারেশনের জন্য আপনি কী বাংলাদেশ রেখে যেতে চান সেটা যদি আপনি চিন্তা করেন, আপনি এতগুলো বাচ্চাদের রক্তের বিনিময়ে এরকম একটা অবস্থায় আসছেন, লেট ফ্যাসিজমের মধ্যে আসছেন, এখন আপনার ঘুমের ভয় নেই, এখন আপনাকে পিটায় মেরে ফেলবেন অন্তত কেউ, আপনি অন্তত কথা বলতে পারছেন, জিনিসপত্রের দাম মানে ঘুম থেকে উঠেই আপনার লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে না। সো আপনার কতগুলো জিনিস তো আপনি অ্যাচিভ করছেন। তো সেই অ্যাচিভমেন্টের ভিত্তিটার উপর দাঁড়ায় আপনি আগামী প্রজন্মের জন্য এমন একটা দেশ রেখে যান যাতে গ্লোবালি যে কোনো দেশে গিয়ে সে প্রাউড ফিল করতে পারে যে আমি বাংলাদেশি। মিসকিন না, আমি মিথ্যাবাদী না, আমি একটা চোরতন্ত্রের ভিতর থেকে উঠে আসি নেই। ন্যাশনাল স্পিরিট যেটাকে বলে, ন্যাশনাল প্রাইড যেটা বলে, সেটা তো আপনি ইনভেন্ট করতে হবে, এটা তো নাই আপনার এখানে। ন্যাশনাল প্রাইড নেই কারণ আপনার ইতিহাসের বয়ান হলো মিথ্যা, আপনার ইতিহাস নাই। এই জেনারেশন প্রথম ইতিহাসের মধ্যে তার নিজের নাম রক্ত দিয়ে লেখাইল, রাইট? তো ফলে আপনাকে এইটার যে স্পিরিট, যে অঙ্গীকার, এটাকে কালেকটিভলি প্রোটেক্ট করার মধ্যে দিয়ে কাঠামোটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এবং কাঠামো চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব পাবে কে, সবচেয়ে মর্যাদাবান কে হবে, সবচেয়ে সত্যবাদী যে, সবচেয়ে যোগ্য কে, যে সবচেয়ে সত্যবাদী। মানে কোয়ালিটি অফ ট্রুথ উইল বি ডিসাইড ইউর ফেথ। এই অবস্থায় যখন আপনি চলে যেতে পারবেন তখন আপনার এগুলো ওয়ার্ক করবে। জিয়া রহমান মহাপণ্ডিত ব্যক্তি ছিল, সব বুঝতো তা না, কিন্তু তার সততা ছিল মানে অতুলনীয়। যে লোকগুলো বুঝতো তাকে হাতে পায়ে ধরে আইনা দায়িত্ব দিত যে ভাই এটা করতে হবে দেশের স্বার্থে। এইভাবে আপনার ন্যাশন বিল্ড আপ হয়, ন্যাশন গঠন হয়। একটা ছোট্ট মডেল তো আছে আপনার এখানে। একটা দেশের ছোট্ট প্রেসিডেন্ট আপনার তখন কি ইরান কুয়েত যুদ্ধ চলতেছে মনে হয়, যুদ্ধ থামানোর জন্য তার যাইতে হবে, তার আগের দিনে তো মারা গেল সে। মানে তার গ্লোবাল ইম্প্যাক্টটা আপনি দেখেন, সার্ক তৈরি করা, এদিক দিয়ে মিডল ইস্টের সাথে সম্পর্ক তৈরি করা, ওয়েস্টার্ন এজেন্সিগুলোর সাথে কীভাবে যোগাযোগ রক্ষা করা, ওই ভিশন তো থাকতে হবে আপনার। এই জন্য আপনার ওই ন্যাশনাল প্রাইডটা আপনার হারাই গেছে। আপনি ট্রাইবাল কামড়াকামড়ির মধ্যে কত বেশি খাওয়া যাবে, আপনি কত খাবেন, সেই প্রতিযোগিতা দিয়ে আপনি জীবনকে দেখছেন। আপনি জীবনের সংজ্ঞা, রাজনীতির সংজ্ঞা, আপনার সুখের সংজ্ঞা, এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আপনার সুখের সংজ্ঞা কি? হাত বইরা বাজার করা। হাত বইরা বাজার করার জন্য কি লাগবে? পকেট বইরা চুরি করতে হবে। তো এই জায়গার থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। হাত বইরা বাজার করাই সুখ না, সুখ হলে ইন্টিগ্রিটি নিয়ে বাঁচা। তার জন্য রিক্সা চালায় এখানে অসুবিধা নেই, কিন্তু আমাদের এখানে রিক্সা চালানো যাবে না, চাষা বসা হওয়া যাবে না, সব সাহেব হইতে হবে, এলিট হইতে হবে, গায়ে ময়লা লাগানো যাবে না। এবং এই যে এডুকেশন আপনি গড়ে তুলছেন, ডিগ্রি ফ্রি এডুকেশন, এটা ডেঞ্জারাস, ভয়াবহ। এটা দিয়ে কী জাতি হবে? কিছুই হবে না এটা। সো আপনার যে স্পিরিটটা 5 তারিখে আপনি শো করছেন, যে সলিডারিটি, এটাকে আপনি সোশ্যালাইজ করেন। সোশ্যালাইজ করার মধ্যে দিয়ে একটা ন্যাশন বিল্ড আপে যান, লম্বা প্রজেক্ট নেন, জাতিটা গঠন করেন। এটা 1 দিনের ব্যাপার না, 2 দিনের ব্যাপার না, 2 বছরেরও না, 2 দশক ধরে করেন। আমরা তো দেখতে পাচ্ছি সামনে আমরা একটি নির্বাচনে যাচ্ছি, খুব যেভাবে কথা চলছে বা যেভাবে সামনের বছরে যখনই হোক না কেন। তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন হলে ক্ষমতা হবে, কেউ আসবে ক্ষমতায়, ডেফিনেটলি ABCD যে আসুক না কেন। এখন প্রশ্নটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই যে বিষয়টা যেটা আমরা নিয়ে আলোচনা করছি এখন, আপনি যে পয়েন্টগুলোকে মেনশন করছেন বারবার, এই বিষয়গুলোকে নিয়ে আগানো আমাদের, বা এই একটা সমাজের জন্য এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, বা একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র চর্চা হওয়ার জন্য যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট, আসলে এটা নিয়ে তাহলে আগে আসবে কে? কারণ আমরা যেহেতু এটা যদি দেখি যে লাস্ট 1 বছর, মানে গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত যদি দেখি, এইটার যে যতটুকু আমাদের এক্সপেকটেশন ছিল, চাওয়া ছিল, সেটা আমরা কতটুকু করে সেটা আমরা জানি বা আমরা দেখছি, এবং আপনারাও অনেকেই বলছেন কথাগুলোকে। তো সেই জায়গা থেকে আমাদের অ্যাচিভমেন্টের পরিমাণ অবশ্যই আশানুরূপ না, যেটা হওয়ার কথা ছিল সেরকম না। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে নিয়ে সামনে লিড দিবে কে? কে সামনে আসবে? আপনি, আমি, কেউ? আপনার শোনেন, যেই সবচেয়ে স্টুপিড এবং দুর্ভাগা কে জানেন? যে অপেক্ষা করে তার মুক্তির জন্য অন্য কেউ এসে দাঁড়াবে। তার মতো নিকৃষ্টতম দাস আর নেই, যে মনে করে তার মুক্তির অন্য কেউ ঘটাই দিবে। নো, আপনার মুক্তি আপনাকে ঘটাইতে হবে। কিন্তু এখন যদি এখানে প্রশ্ন আমি সাধারণ মানুষের কাতারে থেকে করতে চাই, যে আমি তো সাধারণ মানুষ, আমি তো পলিটিক্সে সম্পৃক্ত না, আপনি 5 তারিখে অভ্যুত্থান করছেন কিভাবে? সাধারণ মানুষের আপনি পুরো জাতির মুক্তি ঘটাই দিলেন কিভাবে?
পুরো কোন স্পিরিটের মধ্য দিয়ে? সেই স্পিড থেকেই তো আমরা কিছু মানুষকে নির্বাচন করব যারা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, থাকবে, তারা এইটাকে এটা প্রোটেক্ট করবেন কিভাবে? এই জন্য প্রোটেক্ট করবেন ওই পার্সন না, আপনার নেতারে আপনি বিশ্বাস করবেন না। আপনি রাষ্ট্রের প্রতিষ্ঠানের মালিক, আপনি ক্ষমতার সাথে আপনার সম্পর্ক হইতে হবে। ক্ষমতার সাথে এখন তো সম্পর্ক ওই ব্যক্তির, ওই নেতার, ওই দলের। এই মডেলটাই তো আমরা ভাঙতে বলতেছি। ক্ষমতার সাথে আমার সরাসরি সম্পর্ক হবে, আমি নাগরিক আকারে, আমার দল ক্ষমতায় যাক বা না যাক, রাষ্ট্রের মালিকানা যে আমার, এটা আমি কিভাবে ফিল করব, এটা আমি কিভাবে কানেক্ট করব। এটার জন্যই তো আপনার গণতন্ত্রের যে ধারণাটা এতদিনভাবে যেভাবে আমাদের শেখানো হয়েছে আওয়ামী গণতন্ত্রের মডেল, এটা ভেঙে ফেলতে হবে। এই কাঠামো দিয়ে চলবে না। ক্ষমতার সাথে সরাসরি আমার সম্পর্ক কিভাবে হবে, সেটা হবে প্রতিষ্ঠান যখন নিউট্রালি দাঁড়াবে। কিন্তু আমাদের এখনও গণতন্ত্রের ধারণা ব্যক্তি নির্ভর, কাল্ট নির্বাচন করি আমরা, এবং প্রতিষ্ঠানটা আগের ফরম্যাটেই চলছে, যে কারণে কোনো রকম রেজাল্ট আগের মতো নিয়োগ বাণিজ্য আছে, আগের মতো ঘুষ বাণিজ্য আছে, আগের মতো সব আছে। আচ্ছা, সেই জায়গায় একটা আওয়ামী করাপ্ট লোক ছিল, সেই জায়গায় অথবা এখন হয়তো আপনার নতুন করাপ্ট বা নন করাপ্ট লোক, বাট একইভাবে ফাংশন করতেছে জিনিসটা। আপনার কি মনে হয় যে আমরা আসলে এই যে সিস্টেমের যেই একটা ফাংশন যেটাতে চলছে, যে কারণে সব কিছু এফেক্টেড হচ্ছে, আমরা কোনো কিছুতেই সফলতার মুখ দেখতে পাচ্ছি না, এটা কি আসলেই ব্রেকডাউন করে নতুন একটা কিছু সম্ভব? কিভাবে সময় বলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে বিপুল লোকের কারণে তা না, ক্ষুদ্র একটা করাপ্ট সিন্ডিকেটের কারণে হচ্ছে। করাপ্ট এলিট সিন্ডিকেট যেটাকে আমি বলি, পাওয়ার ক্যাপচার বাই এলিটস অলওয়েজ। এখানে কিছু এলিটস আছে, নন পলিটিক্যাল এলিটস, সারা সোকল আপনার সিভিল সোসাইটি, এনজিও সোসাইটি, মিডিয়ায় হাতে রাখে তারা এখানে বিভিন্ন দেশের সাথে সংযোগ রক্ষা করার মধ্য দিয়ে এখানে জনমত কিভাবে কি হবে না হবে সেটা তারা প্রভাবিত করে। ও সেটা প্রভাবিত করার জন্য তাদের পকেট কিছু বুদ্ধিজীবী থাকে। হ্যাঁ, বাংলাদেশে কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল নেই, জানেন এগুলো, কারণ সবগুলি টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ডলারও লাগে না। সব ইন্টেলেকচুয়াল কারণ কারোর পক্ষে কথা বলে। হ্যাঁ, ফলে এই জন্য কোনো বুদ্ধিজীবীদের কথা শোনা যাবে না। বাংলাদেশ দাঁড় করাইতে চান, কোনো বুদ্ধিজীবীর কথা শোনা যাবে না, নিজের বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে প্রয়োজনে। অমুক আইসে আপনার জ্ঞান দেওয়া যাবে, নো, সব করাপ্ট। না হলে 54 বছরের দেশে এই জায়গায় থাকার কথা না। তো তাইলে আপনার এই মডেলটাকে, এই যে করাপ্ট এস্টাবলিশমেন্ট, এখান থেকে দেশটাকে রক্ষা করতে হবে আপনার। এই আপনার এস্টাবলিশড পলিটিক্যাল, নন পলিটিক্যাল, এই যে এলিট সার্কেলটা, এইটা আপনাকে দাস বানায় রাখছে। ভোটের দিন আইসা খালি আপনার হাতে পায়ে ধরতেছে। আপনি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার কোন কোন জায়গায় সম্পৃক্ত? কোথাও তো সম্পৃক্ত না। শুধু ঘুষ দিয়ে একটা সরকারি চাকরি নিতে পারলে একটু সম্পৃক্ত হইতে পারেন, এর বাইরে আর কোথায়? ভোটের দিন আপনি এরকম তো হওয়ার কথা না। তো এই জন্য ক্ষমতার সাথে জনতার যে বা নাগরিকের যে সরাসরি সম্পর্ক ভিত্তিক যে জায়গাটা, সেটার জন্য এটা প্রাতিষ্ঠানিক কাঠামো লাগবে। কাঠামোটা চেঞ্জ করতে হবে। সেই কাঠামো চেঞ্জ আপনাকে এখানে এই করাপ্ট এস্টাবলিশমেন্ট করতে দিবে না। এইটারই এই জন্য কেওয়াস তৈরি করবে তারা। কেওয়াস তো হচ্ছে অলরেডি। হ্যাঁ, কেওয়াস কারণ তা ওরা আর করতে দিবে না, কারণ এটা ওর জমিদারি। তাহলে কি আমাদের জুলাই যেই একটা এত বড় স্বপ্ন নিয়ে একটা, না, এটা জুলাই শুরু মাত্র, বিকজ করতে যে দিবে না। কিন্তু 5 কোটি 5.5 কোটি জেনজি যারা বিদায় পৃথিবী বলে বন্দুকের গুলির সামনে দাঁড়াইছে, ও তো মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। ও জানে কেমনে ফালাইতে হয় ক্ষমতা। কেউ যেহেতু এটা জেনজি এবং সে 5-6 বছর পরে পূর্ণ যুবক হবে, তার ধীরস্থিরভাবে চিন্তা করার সক্ষমতা বাড়বে, তখন যখন সে বুঝতে পারবে যে এই আপনার করাপ্ট এস্টাবলিশমেন্ট নানা জায়গায় এস্টাবলিশমেন্ট তাকে পরাধীন করে রাখছে, তখন সে আবার তার যা করণীয় সেটা সে করবে, এবং সেটা আরও ব্রুটালি করবে। তখন এত সুন্দরভাবে করবে না। এবং এইটার যে পলিটিক্যাল অ্যাংজাইটি, এটাকে আমি বলি রক্ষী বাহিনী গণবাহিনী ফেনোমেনা আমরা দেখছি না 71-এর পরে, এরকম শুরু হইতে পারে। কারণ এই তো মানে একটা অভ্যুত্থান মানুষকে পলিটিক্যালি এডুকেটেড করে ফেলে, সে বুঝে যায়, কারণ সে তো রাষ্ট্র ক্ষমতাকে পরাজিত করছে, সে নেক্সট ক্ষমতা, সে দায়িত্ব, সে ক্ষমতায় বসুক বা না বসুক। একটা বাচ্চা ছেলের সাথে আপনি কথা বলেন, তার স্পিডের সাথে দেখেন সে কোন জায়গার থেকে কথা বলে, কীভাবে আচরণ করে, আপনার অ্যারোগেন্ট মনে হবে, বেয়াদব মনে হবে, অস্বাভাবিক। কারণ সে মাঠে থেকে, আরে ভাই জাতির পিতা সে, 24-এর দেশ স্বাধীন করছে, মৃত্যুঞ্জয়ী সে। এবং অবশ্যই বীরদের আমাদের রেসপেক্ট করতে হবে। আমি ভুল বলতে পারি, আমি আমার মতের সাথে আপনারা একমত নাও হইতে পারেন, কিন্তু আমি মিথ্যা বলতে পারি না, আমি করাপশন করার লাইসেন্স পেয়ে যেতে পারি না, এবং আমার সাথে বেয়াদবি করা যাবে না।
আপনি ডিফার করতে পারেন, আমাকে মূল্যায়ন না করলেন অসুবিধা নাই, কিন্তু চরিত্র হনন করা, তারপরে হলো যে ধরেন অমর্যাদা করা, এরকম করা যাবে না। আমাদের তো জীবনে কোনো প্রত্যাশা নাই। যে লোক অলরেডি সব ছাইরা দিয়ে দাঁড়াই গেছে, তো আপনি তো একটা মানে ততখানি বীর আপনি যতখানি সুবিধা আপনার লাগবে। আমরা যে কাঠামোর কথা বলছি, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো, যেটা চেঞ্জ নিয়ে আপনি কথা বলছেন, এটা কি মনে হয় যে খুব শীঘ্রই সম্ভব হতে পারে? সম্ভব একটা হতে পারে কি, ধরেন আপনার মানে এখানে যে পলিটিক্যাল কর্তাসত্তা, যেটা পলিটিক্যাল সাবজেক্টিভিটি, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সাবজেক্টিভিটিটা যখন আমরা অন্যের হাতে ছেড়ে দিব, লাইক পলিটিক্যাল পার্টিজ অর এই যে করাপ্ট সিন্ডিকেট, এর হাতে যখন ছেড়ে দিব এবং তার কাছে যখন প্রত্যাশা করব, সেটা না, তখন অনেক সময় লাগবে, মানে এটা কোনো দিনও হবে না আর কি, মানে অনেক সময় দিলেও হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে নো, আমি কালেকটিভ সাফারিংসের মধ্যে থেকে হলেও আমি এই জিনিসটা ঘটাইয়া ছাড়বো, যেটা আমি বলতেছি 5 তারিখের আপনি যেটা ঘটাইতে পারলেন, সেইটার আলোকে আপনি যদি নিজে দায়িত্বশীল আচরণ করতে পারেন। এবং এখানে একটা জিনিস লাগে হলো একটা সলিড সলিডারিটি লাগে, মানে একটা আনকম্প্রোমাইজ অনেস্টি লাগে। মানে আমরা যদি বলতেছি রাষ্ট্র আপনি ভ্যালু বেসড করবেন, ভ্যালু কি, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, এটা খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবার জন্যই তো এক, এর জন্য তো আর আপনার মানে ধর্ম পরিচয় আলাদা করার দরকার নেই। সো রাষ্ট্র যখন এই ভ্যালুসগুলো একটা প্রিন্সিপালি চর্চা করবে এবং এই ভ্যালুসগুলোর মধ্যে একটা প্লুরালিটি ঘটাইতে পারতে হবে, মানে এটা সিঙ্গুলার ভ্যালুস হলে হবে না যে আমি মনে করি যে মওদুদিবাদী একমাত্র সত্য, এর বাইরে গেলে সে কাফের, নো। আবার আমি দেওবন্দি, আমি মনে করি একমাত্র সত্য, এর বাইরে গেলে সে কাফের, নো। এরকম না, আপনার ভ্যালুস আমার ভ্যালুসের মধ্যে অনেকগুলো মিল আছে। আবার একটা হিন্দু বা অন্য যে ধর্মের বা অন্য যদি হয়, আপনার হক নষ্ট করা যাবে না, এটা হিন্দুও মানবে, খ্রিস্টানও মানবে, দেওবন্দিও মানবে, বেরেলবি মানবে, মওদুদিবাদীও মানবে। কিন্তু মানবে, মতামতে মানবে, কিন্তু নিজে প্র্যাকটিক্যালি কইরা দেখবে। যে লোকটা প্র্যাকটিক্যালি এটা করবে, চর্চা করবে, ওরে দরকার আপনার নেতা হিসাবে। যে বয়ানটা দেয় ওরে দরকার নেই আপনার, এই বয়ান দিতেছে তো 54 বছর ধরে। যে প্র্যাকটিক্যালি এটা চর্চা করে, সেই লোকটা হোক মুদি দোকানদার, হোক ক্ষুদ্র ব্যবসায়ী, হোক চাকরিজীবী, এরে নেতা বানান হাতে পায়ে ধরে। যে লোকটা ক্ষমতা নিতে চায় না, তারে বলেন যে বাপ এটা তুই ঠিক করে দে, তোর এই দায়িত্ব পালন করতে হবে। তখন সে এই কাঠামোর মধ্যে কোথায় ইনজাস্টিস হয়, সেই আলোকে এই কাঠামোটা চেঞ্জ করবে। কাঠামোটাকে সে একটা জাস্টিস ওরিয়েন্টেড করবে, যে জনবান্ধব করবে, জনগণ যাতে সুযোগটা পায়। এটাই তো রাষ্ট্রের কাজ, এবং রাষ্ট্রের ধারণাটাও আমাদের চেঞ্জ করতে হবে। রাষ্ট্র ক্ষমতা চর্চাকারী প্রতিষ্ঠান না, রাষ্ট্র হলো ফ্যাসিলিটি প্রোভাইডকারী একটি প্রতিষ্ঠান। অবশ্যই অবশ্যই। রাষ্ট্র এখন বাংলাদেশের মানুষ অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে। এক ধরনের আপনার ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসা করবেন, রাষ্ট্র তো আপনাকে সহযোগিতা করবেই না, পদে পদে বাধা দিবে যাতে আপনি এটা করতে না পারেন। এই জন্য মানুষ কিন্তু রাষ্ট্রের কাছে ভাত মাত চায় না 3 বেলা, খালি বলে যে তুই খালি বাধা দিবি না আমারে ঘুষ ছাড়া কাজ করতে দে, তাতেই আমি খুশি, বাকিটা সে নিজেই করে নেবে। কিন্তু আপনি এমন সিস্টেম করে রাখছেন, একটা সাধারণ মানুষ তার বিকাশের কোনো সুযোগ নাই এই সমাজে, ভালো শিক্ষা পাবে না সে, তার লবিং না হইলে। তার ছেলে ভালো রেজাল্ট করলেও চাকরি পাবে না, ভালো স্কুলে ভর্তির চান্স পাবে না। সিস্টেমটা আপনি এমন করে রাখছেন, কোনো ইনসাফ নাই তো আপনার সিস্টেমের মধ্যে, কাঠামোর মধ্যে। শিশুদের জন্য নাই, নারীদের জন্য নাই, যারা একটু সামাজিকভাবে গরিব, বড় আত্মীয় স্বজন নাই। ফলে এই সমাজটা আপনার বুঝতে হবে, এই সমাজটা কি ইনইকুয়ালিটিকে স্বাভাবিক করা হয়েছে। তুই গরিব, এভাবেই থাকবে, অসুবিধা নেই, এটা তোর নিয়তি। এবং তখন সে বুঝে না, যেহেতু আমি পড়াশোনা করি নাই, আমি চাষা বসা, আমার কষ্ট করে যেতে হবে। নো, এরকম কেন হবে? একটা সমাজে ইনইকুয়ালিটি কখনোই চলতে পারে না যদি না ইনইকুয়ালিটির পক্ষে মতামত উৎপাদন করা না হয়। আমাদের এখানে করাপশন কখনোই চলতে পারে না যদি না করাপশনকে স্বাভাবিকভাবে মাইনা নেওয়ার প্রবণতা, প্র্যাকটিস করার প্রবণতা তৈরি করা না হয়। এটা করা হয়েছে এইভাবে, করাপশন, ইনইকুয়ালিটি, এগুলোকে স্বাভাবিকরণ করা হয়েছে। এবং কারা করছে? এই সব শিক্ষিত তথাকথিত এই সব লোকজনই করছে, যারা এই প্রতিষ্ঠানগুলো চালায়। এগুলো কৃষক, শ্রমিক, চাষা, এরা চালায়, এরাই চালায়। সো আমি বলতেছি আমাদের এই পতনের জন্য এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন যে আপনারা হারাইলেন, এটা কালেকটিভ ফেইলিওর এবং কালেকটিভ পানিশমেন্ট। এটার থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা নিয়ে আপনার ফ্যাসিলিটি শুড বি শেয়ার্ড, এবং শেয়ার্ড যোগ্যতার ভিত্তিতে এবং অনেস্টির ভিত্তিতে। হ্যাঁ, এবং এই নেপোটিজম
আপনার আমার মামাতো ভাই একমাত্র যোগ্য, আর কেউ যোগ্য না, এই জায়গার থেকে সরে আসা। ওই মানে কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ড অন কোয়ালিটি অফ ট্রুথ, এই জায়গার থেকে জীবন চর্চা করতে পারতে হবে। এটা এভরিডে চর্চার মতো ব্যাপার। নাগরিক হয়ে ওটা খুব কঠিন, এটা প্রতিনিয়ত চর্চার মধ্য দিয়ে আপনাকে যোগ্য নাগরিক হয়ে ওঠে, একটা দেশের যোগ্য নাগরিক হয়ে ওঠে, একটা কালেকটিভ ফিলিংসের মধ্য দিয়ে আপনাকে, নাহলে আপনার এই যে পার্সোনাল এই ইগোসেন্ট্রিক এবং ভোগবাদী যে আপনার দৃষ্টিভঙ্গি, এর মধ্য দিয়ে আপনি জালেম হয়ে উঠবেন। আসলে গণতন্ত্রের চর্চা না থাকলে মানুষের মাঝে নাগরিক অধিকার সম্পর্কেও তো কোনো ধারণাও থাকে না। আমি একজন, আপনি একটা রিক্সাওয়ালাকেও জিজ্ঞাসা করেন যে তোমার অধিকার কী, বা একটা সাধারণ চাকরিজীবী যে শিক্ষিত সেও কিন্তু বলতে পারবে না যে আসলে ওই ছোটোবেলা যেটা বইয়ে পড়েছে অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা এতটুকুই, এর ডেপথে কিন্তু কোনো এক্সপ্লেনেশন কারো কাছে না। এবং আপনি দারিদ্রতার কোন জায়গায় এখনো পর্যন্ত 21 শতাব্দীতে মানুষকে রেখে দিচ্ছেন যে সে শুধু পেটে ভাতে খাওয়ার জন্য তার পুরো কায়িক শ্রম করে সারাটা সময় আপনার ব্যয় করতেছে, তার নাই ইবাদতের সময়, নাই কোনো বুদ্ধিবৃত্তিক ডেভেলপমেন্টের সময়। এটা কেন হবে? একটা মানুষ রিক্সাওয়ালা হোক, মুচি হোক, তার একটা টাইম লেবার দেওয়ার পরে বাকি সময়টা সে তার মতো করে তার নিজের বিকাশ ঘটানোর জন্য তার তো লাগতে হবে, সময়টা তার পাইতে হবে। সেটা যেই সমাজে তৈরি করা যায় না, সেই সমাজে মানুষের বিকাশ হয় না। সবারই কবিতা লিখতে হবে, পেন্টিং করতে হবে, আমি নট নেসেসারি, কিন্তু আপনার তো অবসর লাগবে। কিন্তু আপনার খাবার উৎপাদন করতে আপনার 16 ঘন্টা লাগে। অবসরের সময় কোথায়? অবসরের সময় কোথায়? রাইট। এখানে যদি একটা প্রশ্ন বলি, আপনারা যারা শুরুতে কাজ করেছিলেন, মানে বুদ্ধিভিত্তিক যে কাজগুলো করেছিলেন, আপনি যেটা বলেছেন 2013 থেকে, আমরা আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সেখান থেকে যদি বলি যে 13 থেকে একটা রেজাল্ট পেয়েছেন 2024-এ এসে, তো আপনাদের ওই সময়ের যে আশা ছিল সেটা কি পুরোপুরি হয়েছে? যে না, আমরা ওই যে আশাতে, একটা তো পতন হয়েছে ফ্যাসিস্টের বা একটা রেজিমের, সেটা তো একটা বিষয় আছে, এটা ছাড়াও আরও যে পরিবর্তনগুলো, সেগুলো কি মনে হয়েছে যে এগুলো আসলেই হচ্ছে বা হবে বা আসলেই সম্ভাবনা আছে? আমরা সাধারণ মানুষ যারা, তাদের পার্সপেক্টিভ আলাদা, তাদের চিন্তা আলাদা। দেখেন, আমি আপনার পয়েন্ট বলছি, দেখেন আমাদের ক্ষেত্রে সীমাবদ্ধ রেখে আমার পার্সোনালি কি, আমি সর্বদলীয় এবং নির্দলীয় বুদ্ধিজীবী একই সাথে। আমি মানে ধরেন গণতন্ত্রীপন্থী, বাংলাদেশপন্থী সব দলগুলোরই রাজনীতির বিকাশ কামনা করি, এবং তাদের রাজনীতিটা আমি এমনভাবে দেখতে চাই যে তারা জনগণের জন্য সেবা অফার করবে, সেই সেবা দেখে জনগণ যাকে সেরা সেবা প্রদানকারী মনে করে তাকে ক্ষমতায় আনবে। সেই জন্য যারা সেবা প্রদানকারী দল হিসেবে রাজনীতি করবে, আমি সবাইকে প্রমোট করতে চাই বা সবারই শুভকামনা চাই। এবং যারা জনগণের সাথে প্রতারণা, ছলনা এগুলোর আশ্রয় নেবে, ভালো ভালো কথা বলে, আমি সেগুলো ফাঁস করে দেওয়া আমার দায়িত্ব। একজন ইন্টেলেকচুয়ালের ডিউটি হলো রাষ্ট্রের এবং রাজনৈতিক দলগুলোর, এবং হলো আপনার এই যে এতক্ষণ যে করাপ্ট ইন্ডাস্ট্রির কথা বললাম, এগুলোর প্রতারণা জনগণের সামনে উন্মোচিত করা, এটাই হলো একজন ইন্টেলেকচুয়ালের কাজ। তো সেটা উন্মোচন করার মধ্য দিয়ে জনগণকে এক ধরনের ইম্পাওয়ার করা, ক্ষমতার মালিক যে সে, এটা তাকে বারবার মনে করাই দেওয়া। কিন্তু মুশকিল হলে এটা মনে করাই দিতে দিতে ওই লোকও ক্ষমতার কাছাকাছি চলে যায়। হ্যাঁ, তো ক্ষমতার কাছাকাছি চলে গেলে সমস্যা নেই, মানে আমি একটা ক্ষমতার পদে গেলাম, কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো আমি সেটা জনগণের তরফ থেকে পরিচালনা করতেছি নাকি একটা দলের নাকি একটা গ্রুপের তরফ থেকে পরিচালনা করতেছি। তো সেই জন্য এটা ভাঙার জন্য আপনি যেটা বললেন যে ধরেন আমরা এক অর্থে, তো আমার দিক থেকে যেটা হচ্ছে, আমার তো কোনো পলিটিক্যাল পার্টি নেই যে আমার ধরেন একটা চিন্তা আছে এরকম, তারপর তাইলে ওই চিন্তা ইমপ্লিমেন্ট করার জন্য একটা পলিটিক্যাল পার্টি লাগবে। আমার যেহেতু পলিটিক্যাল পার্টি নেই, তাহলে বাংলাদেশপন্থী সব পার্টি আমার পার্টি। তো এই জন্য আমার কাজ হলো রাজনীতির বিকাশ ঘটানো। হ্যাঁ, এবং এই জন্য দেখবেন যে জামাতের লোক আমার সকালে গালি দেয়, বিকালে বিএনপির লোক বিরক্ত হয়, হ্যাঁ, রাতে এনসিপির লোক বলে যে কথাটা তো ঠিক বললো না। তো এই সংকট আসছে আর কি, হ্যাঁ, এই প্রবলেম আসছে। তো কিন্তু এটা সমস্যা নাই কোনো, তো আমার কোনো দলের কাছ থেকে এরকম কোনো প্রত্যাশা নাই, হ্যাঁ, যে আমার মাথায় তুলে নাচেন, হ্যাঁ, বিশাল চেয়ার দেন, কোনো সমস্যা নেই। আমারে খালি বাধা দিয়েন না, আমি আমার কাজ করে নেব, যে কোনো কাজ করে খাবো, অসুবিধা কী? হ্যাঁ, যে কোনো কাজ করে খাওয়াই সম্মানের ব্যাপার। তো আপনার এখন সেই জায়গার থেকে আমাদের যেটা আপনার যেটা বললেন সফলতা, না, আমরা সফল হইনি। যদি বলেন কেন, এর আগেও খানিকটা আলোচনা করছি, সফল হইনি কারণ হ্যাঁ, শাহবাগের সাংস্কৃতিক পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের সেফ হয়েছে, সেটা টেম্পোরারি, মানে আপাতত, কিন্তু সেভ হওয়ার মধ্য দিয়ে এখানে যেই কাঠামোগত যে সমস্যার কথাটা আমরা বলতেছি, বাংলাদেশপন্থী রাজনীতিটা মূলধারা হয়নি, মধ্যপন্থা এখানে মূলধারা হয়নি। এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট দুইটাই এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু বেস স্টেটকে বা কাঠামোকে আন্ডারমাইন করে।
যে কারণে এখানে আপনি দেখবেন যে আমরা যখন বলতেছি একটা ভ্যালু বেজ স্টেট করার মধ্য দিয়ে সামাজিকভাবে, হ্যাঁ, আপনি ইডিওলজির চর্চা করেন, সেটা সামাজিক স্তরে করেন, করে আপনার বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক পরিসরকে বিকশিত করেন, এবং মানুষ যদি এটাকে মেনে নেয় আপনি ক্ষমতার রাজনীতিতেও আসেন, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করে আপনার ইডিওলজি কায়েম করতে চায়েন না, বা আপনার ইডিওলজির মধ্য দিয়ে রাষ্ট্র দখল করেন না, দখল করার মধ্য দিয়ে আপনি পুরা কাঠামোটাকে ফ্যাসিস্টিক করে তুললেন না। তো এই জন্য আমরা বলতেছিলাম যে এটা করার জন্য যে ধরনের সংগ্রাম, যে ধরনের আপনার সাংস্কৃতিক কাউন্টার কালচার ডেভেলপ করা দরকার, সেটা প্রপারলি করা যায়নি বাংলাদেশে। সেটা করা যায়নি কারণ হলো এখানে মানুষজন খুবই, ধরেন ইয়াং জেনারেশনের মধ্যে যদি আপনি চিন্তা করেন, মানে লম্বা সময় ধরে চর্চা করে, হ্যাঁ, নিজেকে একটা জায়গায় বিকশিত করা, একটা ট্রুথফুল একটা মেডিটেটিভ ইন্টেলেকচুয়াল লাইফের দিকে যাওয়া, বা বিজ্ঞানী হওয়া, সায়েন্টিস্ট হওয়া, কবি হওয়া, সাহিত্যিক হওয়া, এগুলোর চেয়ে নগদ সেলিব্রিটি। কালকে আমার দিয়ে 100 জন লোক দেখলে ছবি তুললে কি না, হ্যাঁ। তো এইটা, এবং তারপরে হইলো আপনার এবার ক্ষমতার কাছাকাছি যাইতে পারলে তার কোনো কথাই নেই, থাকে না। ফলে আমি বলতেছি এখানে পোর পিপল দিয়ে এরকম বড় কাজ করা যায় না, এবং চালাকির মধ্য দিয়ে তারা দ্রুত হাজির হইতে চায়। হ্যাঁ, আপনার লিটারেচার বলেন, অন্য যাই কিছু বলেন, সেটার মধ্যে নিজেকে বিকশিত করার জন্য যে মেডিটেটিভ আধ্যাত্মিক হাইটে নিয়ে যাওয়ার যে সাধনা, তার চেয়ে বরং নগদ শর্টকাটে কীভাবে অ্যাচিভ করা যাবে, শর্টকাটে পুরস্কার, শর্টকাটে রাষ্ট্রীয় অনুদান, হ্যাঁ, শর্টকাটে বহাল লেখক, এগুলো আর কি। এগুলো হইলে তখন হয় কি, আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডের যে ধরনের লোক পাওয়ার কথা আপনার জাতির মধ্যে, যারা বহির্বিশ্বের কাছে আপনার নেশনকে পরিচিত করান, একটা একজন ইন্টারলোকিউটর হিসাবে কাজ হবে। আপনার দেশে একজন পামুক আছে, একজন অরুন্ধতী রায় আছে, পঙ্কজ মিশ্র আছে, আব্বাস কিরোস্তামি আছে, আপনার কি আছে, প্রচুর সহমত ভাই আর সহসভাপতি। আমরা যদি আলোচনার একেবারে শেষের দিকে চলে এসে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা যারা জেনজি বা যারা জেনজি আছেন, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তো সামনে আমরা একটা নির্বাচন হবে জানি বা জানছি যে হবেই, তো তাদের ভূমিকা কি হবে এই নির্বাচন কেন্দ্রিক? নির্বাচন কেন্দ্রিক ভূমিকা, হ্যাঁ, নতুন অনেক ভোটার আসবে, তারা এই যে কাঠামোগত ভোটাধিকার যে একটা মৌলিক অধিকার, তার ক্ষমতা, একজন ব্যক্তিকে পার্লামেন্টে পাঠানোর ক্ষমতা চর্চা করার জন্য একজন ব্যক্তিকে, মানে আইন প্রণয়নের জন্য একজন ব্যক্তিকে নির্বাচিত করার, এইটা বোঝা, এবং নিজের রাজনীতিটা নিজের করা, এবং এই যে অধিকার ভিত্তিক যে রাজনীতি, সেটার জন্য রাষ্ট্রীয় কাঠামোকে, দেখেন এই জেনারেশনের মধ্যে স্বাধীনতার একটা বোধ তৈরি হয়েছে, কারণ তারা একটা ভার্চুয়াল সোসাইটির লোক। ভার্চুয়াল সোসাইটি কিন্তু এক ধরনের স্বাধীনতা এনজয় করা যায়, আপনার পছন্দ হচ্ছে না ব্লক, হ্যাঁ, অসুবিধা নেই। তো ফলে এই ক্যাডার ভিত্তিক রাজনীতি আর চলবে না। তো ফলে এই নির্বাচনে তারা যদি প্রপারলি অ্যাক্ট করতে নাও পারে, অসুবিধা নেই। তারা কোন ধরনের রাজনীতি চায় না এটা কিন্তু তারা জানে। এই জেনারেশনের একটা প্রবণতার কথা বলি, এরা কিন্তু প্রথমে রিয়্যাক্ট করে যে, আপনি যদি জিজ্ঞেস করেন যে এই খাবারটা আছে আর এই খাবারটা আছে, তুমি খাবা কি খাবা না, ও নাটা আগে বলে। হ্যাঁ, আমি এটা খেয়াল করে দেখছি, ও কি চায় না এটা ও আগে জানে। কি চায় এই ব্যাপারে অনেক বেশি কনফিউজড, হ্যাঁ, এটা থাকে, ইয়াংরা কনফিউজ থাকে, কিন্তু কি চায় না যেহেতু এই ব্যাপারে তার ধারণা মোটামুটি পরিষ্কার, ফলে কি চায় এইটা প্রডিউস করার দায়িত্ব পলিটিশিয়ানদের। এই আলোকে একটা রাজনীতি করতে হবে। আপনার কি মনে হয় যে আমাদের দেশে যারা প্রচলিত পলিটিক্সের সাথে যুক্ত, তারা আসলেই এটা বুঝতে পারতেছে না, তাদেরকে এই জায়গাটা দিতে চাচ্ছে বা দিবে? এই যে কেউ দেয় না কারো জায়গা। আপনি যে এই নতুন জেনারেশনের যে ইতিহাস আপনি তৈরি করলেন 24-এর, আপনার দাদার ছিল 71-এর, বাপের ছিল 90, আপনার 24, এটা কি আপনারা দিছে কেউ? রক্ত দিয়ে অর্জন করছেন, আপনি দিবে কেন? এটা অ্যাচিভ করতে হবে। তার মানে কি আবার একটা রেভলিউশন? না, রেভলিউশন না, তো রেভলিউশন তো করছেনই আপনি। হ্যাঁ, এটা হলো আপনার হু সার্ভস বিকাম মাস্টার। আপনি সার্ভ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আপনি রিয়েলি তার জন্য এটা করেন, নিজের জন্য করেন না আপনি। মানে ওই আওয়ামী মডেল থেকে আপনাকে বাইর হইতে হবে, বাইর হয়ে একটা বাংলাদেশের মডেল, রিয়েলি ইনসাফপূর্ণ একটা মডেল, ওই জায়গায় আপনি যাইতে হবে। মানে চালাকি করে মহৎ কিছু অর্জন করা যায় না। হ্যাঁ, এখানে অনেক চালাকি চলছে করে আমাদের সময় নষ্ট হয়েছে, জাতি হিসেবে আমরা দাঁড়াইতেই পারিনি। আপনি যে কথা মাঝখানেও বলেছিলেন যে আমরা ইন্টেলেকচুয়ালগুলো পাইনি, কখনোই এই পক্ষের বা ওই পক্ষের ইন্টেলেকচুয়াল পেয়েছি আমরা, এবং যেটা দেখেছি যারা বিভিন্ন পক্ষের ছিল তারা এখন আবার আরেক দিকের কথা বলছে। তো এই যে ইন্টেলেকচুয়ালগুলো আমাদের, আমি ফলো করছি, আমাদের জাতি ধ্বংসের মূল কারণ এই বুদ্ধিজীবী। তো এই যে তাদের আবার একটা ফ্লোতে নিয়ে এসে কথা বলার চেষ্টা করা বা বলছে, এটা তো আমরা তো অনেকেই, এই জন্য আমাদের ক্রিটিক্যাল ম্যাচ তৈরি হতে হবে। কোনো বুদ্ধিজীবীর বিশ্বাস করার দরকার নেই, ইনক্লুডিং মি, আমাকেও না। নিজের আক্কেল, জ্ঞান, বুদ্ধি, চিন্তা কাজে লাগাইয়া
কেউ আপনার জন্য শরবত রেডি করে রাখেন যে আপনি ডকডক করে খাইয়ে ফেলবেন আর সুস্থ হয়ে যাবেন। আপনি নিজের তৈরি করতে পারতে হবে। মধুর কণ্ঠ, মধুর মিষ্টি ওয়াজ, সুন্দর যুক্তি দেখে মুগ্ধ হওয়ার কিছু নেই। প্র্যাকটিক্যালি সে কী করে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেমন। আপনার সামগ্রিক আলোচনা থেকে আমার যেটা মনে হচ্ছে, আপনি বা আমরা যারা এখানে আছি, আমরা জেনজির কাছে প্রচণ্ড কিছু আশা করছি যে তারা হয়তো বা যতটুকু পরিবর্তন হয়েছে অনেক বড় একটা কিছু হয়েছে, এবং সামনে যতটুকু প্রয়োজন তারা এই জায়গায় এগিয়ে আসবে। তো আপনার কি মনে হয় যে আসলেই এটা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। সম্ভব না আপনার মানে 24-এর মতো একটা ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগের পতন হবে এই কথা কেউ স্বপ্নেও বিশ্বাস করে নাই। একটা আলেমও আওয়ামী লীগ হয়ে গেছিল। আপনি বুঝতে পারেন দেশটা কোথায় গেছিল। জাহেলিয়াতের সমস্ত নিদর্শন আপনার সমাজে ফুটে উঠছিল। এটা মোরাল আপরাইজিং হয়েছে অ্যাট দ্য সেম টাইম। এবং আমি বললাম তো, আমাদের করাপ্ট লোকগুলোর পাপের ফসল হয়েছে এই বাচ্চাদের জীবন হারানো। ডেফিনেটলি হবে, এটা হবে না মানে কি? আপনার লক্ষ লক্ষ বীর ক্ষমতার বাইরে আছে, এগুলো আছে, তাদের সাথে আমরা কথা বলি, যখন বসি তখন বুঝি তো তারা আর যাইতে পারতেছে না, কারণ ইনস্টিটিউটগুলো, প্রতিষ্ঠানগুলো, সমস্ত স্ট্রাকচারগুলো করাপ্ট লোকজনের দখলে। কিন্তু তারা তো আছে, এটা একটা বিশাল শক্তি, এবং সে ওয়ার্ক করে তো একবার দেখাইছে। সো ওই জায়গাতে আপনি যদি ধরেন মনে করেন যে এদের কোনো সেলফ নাই, এদের কোনো আপনার কন্ট্রোল নাই, নো, এটা হবে না। আর একটা বড় পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে যদি রিয়েলি একটা এই যেটা বললাম যে ভার্চুয়াল সোসাইটির এই পুরো জেনারেশনকে আপনি যদি একটা ফ্রিডম নির্ভর সমাজ বা রাষ্ট্র দিতে না পারেন, যেখানে তার নিজের বিকাশের কোনো বাধা থাকবে না, সে যা হইতে চায় সেই বিকাশের কোনো বাধা থাকবে না, তাকে কোনো বড় ভাই এসে থাপড়াবে না সালাম না দেওয়ার কারণে। তো এরকম একটা জায়গা তাকে দিতে হবে। মানে রিয়েলি একটা সিভিলাইজড জগতে আপনাকে প্রবেশ করতে হবে। একটা ট্রাইবাল কালচারের মধ্যে আমরা ছিলাম পলিটিক্যালি, সে জায়গাতে বের হইতে হবে বাংলাদেশকে। দর্শক, আমরা সাম্প্রতিক সিজন 2 আলোচনা শুনছিলাম। আমাদের সাথে আজকে আলোচনা করেছেন রেজাউল করিম রনি ভাই। তার সমগ্র অভিজ্ঞতা, তার যে কাজ জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষ হওয়ার পরে এখন পর্যন্ত 1 বছরের পরিক্রমা। যদিও রনি ভাই বলেছেন তারা 2013 থেকে শুরু করেছেন এবং এখন পর্যন্ত চলছে। আমাদের আন্দোলন বা আমাদের যেই পাওয়া, এটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমরা যেটা পেয়েছি, যে স্বাধীনতাটুকু পেয়েছি, যেই বিষয়টা পেয়েছি, এটাকে ক্যারি করতে হবে। আমরা যারা জেনজি আছি বা আমরা যারা এখন আছি, আমরা সামনে যারা নির্বাচিত করব, যাদেরকে নির্বাচিত করে সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে তারা আমাদের পালসটাকে বুঝবেন, আমাদের কথাটাকে বুঝবেন, এবং দেশের যে সামগ্রিক যে কাঠামো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই কাঠামোর একটা বিশাল আমূল পরিবর্তন দরকার, যার পরিবর্তন না হওয়ার কারণে সামগ্রিকভাবেই কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। আমরা চাই জুলাইয়ের স্পিরিটটাকে ধরে রাখতে, আমরা চাই জুলাই আমাদের সাথে থাকুক, জুলাই আমাদের আপন করে আমাদের আপন হোক, আমরা জুলাইয়ের আপন হই, এবং এটাকে অনুসরণ করে যে গণতন্ত্রের যে চর্চা, যেটা আমাদের দেশে পুরোপুরি অনুপস্থিত, সেই গণতন্ত্রের চর্চাটা চালু হোক, এবং আমরা এক নাগরিক হিসেবে নাগরিক সুবিধাগুলো ভোগ করি, সব জায়গায় নাগরিক সুবিধাগুলোকে আমরা পাই, এবং আমরা আমাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হই, যেভাবে সচেতন ছিলাম জুলাই 2024-এ। দর্শক, সামনের কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সাম্প্রতিক সিজন 2 থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলামিন আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।